আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ফাহিম ভাইয়া। কথা ছিল রাত 9টায় লাইভে আসার, ঢাকার একটু আবহাওয়ার পরিস্থিতি ঠিক ছিল না, এছাড়া একটু স্টুডিওতে কারেন্টও ছিল না, এই কারণে মাত্র 15 মিনিট দেরি হয়েছে। একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো প্লিজ, দয়া করে। ওকে, সবাই আমরা একটু কষ্ট করে লাইভে জয়েন করে ফেলি। আমাদের যারা ফ্রেন্ডস, যাদের লাইভে যুক্ত হওয়ার কথা, সবাইকে একটু আমরা মেনশন দিয়ে নিয়ে আমরা সবাই মিলে একসাথে লাইভ করবো আজকে এই ক্লাসে। আজকের আমাদের ক্লাসের টপিক কি ভাইয়া? আমাদের টপিক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কে কে ভয় পাগে বলো দেখি। হ্যাঁ ভাই, ভয় পাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভয় পায় না আমার মনে হয় না এইরকম বান্দা বাংলাদেশে আছে। বাংলাদেশে পড়াশোনা করে, সে এসএসসি হোক, এইচএসসি হোক, হোয়াট এভার। ইভেন প্রিপোজিশন তো এখন কম বেশি ক্লাস 5-6 থেকেই পড়ানো হয়। তারপরেও দেখা যায় আমরা ওইভাবে প্রিপোজিশনটা খুব বেশি ভালোভাবে আয়ত্ত করতে পারি না। এর অনেকগুলো কারণ আছে। নাম্বার 1, আমাদের ইংরেজি ভীতি, আমরা ইংরেজি দেখেই ভয় পাই। নাম্বার 2, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো খুব একটা মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ আমরা এগুলো দৈনন্দিন জীবনে খুব একটা ব্যবহার করি না। ব্যবহার করি না কেন? আমরা কথা বলি বাংলায়, এখন আমরা লিখি বা কতটুকু, যেহেতু বেশি লেখা হয় না, এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো ব্যবহারও করা হয় না, এই জন্য আমাদের মনেও থাকে না। তো ঝামেলা হয়ে গেছে 26 ব্যাচের পোলাপাইন গুলো বহুদিন পরে ফুল সিলেবাসে আসছে। আগে শর্ট সিলেবাস ছিল, পড়াশোনা কম ছিল, ওরা সুন্দর মতো প্রিপোজিশন মুখস্থ করতে পারতো। বাট বর্তমানে তোমরা পড়ার চাপে এমন একদম পিষ্ট হয়ে গেছো যে ওইভাবে প্রিপোজিশন পড়ার সময় থাকে না, আর পড়লেও মনে থাকে না। এখন সামনে তো পরীক্ষা চলে আসছে বাবা, আগামী জুন মাসের 7 তারিখ থেকে পরীক্ষা। যদি না শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো বিজ্ঞপ্তি দিয়ে এটা পরীক্ষাটাকে পিছিয়ে দেওয়া হয়, আদারওয়াইজ কিন্তু এই সময় পরীক্ষা হবে। তো আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ভালো করব কিভাবে, পরীক্ষায় কমন পাবো কিভাবে, সবকিছু নিয়ে আমাদের আজকের এই লাইভ। কে কোথায় থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে ফেলি। কোনো ধরনের সমস্যা আছে কিনা ভয়েসে কিংবা দেখতে, কোনো সমস্যা আছে কিনা কমেন্ট করো, ভাইয়া দেখে সেটা ঠিক করে ফেলবে এবং খুব দ্রুতই আমরা আজকে ক্লাসটা শুরু করব। তবে কথা দাও যে ভাইয়া আমরা কমেন্ট করব ঠিক মতো, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে আমি যেভাবে শেখাবো, আমি কথা দিচ্ছি তোমার ক্লাসেই পড়া মুখস্থ হবে। আমরা আজকের এই ক্লাসে বোর্ডের 25 সালের বোর্ডের 6টা প্যাসেজ আমরা আজকে সলভ করব। আমি কথা দিচ্ছি 6-10-60টা প্রিপোজিশন তোমাকে এখানে আমি মুখস্থ করাই দিব ইনশাআল্লাহ। জাস্ট আমি যখন কমেন্ট করতে বলবো তুমি সুন্দরভাবে সবকিছু কমেন্ট করবা, দ্যাটস ইট। ওকে, অনেকে আছে, সবার কাছে রিকোয়েস্ট। জামালপুর থেকে আছে জান্নাতুল মাওয়া, রাফেরিমা আছে, সৌরভ হাসান, অভি আছে, রাখি আছে আমাদের সাথে, মাহিমা সুলতানা আছে, সৌরভ হাসান আছে। ওকে, নিয়ামুল ইসলাম বগুড়া থেকে দেখছে। ওকে, অনেকে আছে, সবাই একটু লাইভটা শেয়ার করে দেয়, তাহলে যেটা হবে আমাদের বন্ধুরা সবাই আমাদেরকে খুব দ্রুত এবং সহজেই খুঁজে পাবে, তাতে করে আমরা বেশি সংখ্যক শিক্ষার্থীর কাছে সহজে রিচ করতে পারবো। ওকে, ডান। দেরি না করে চলো শুরু করে দেই। সবার প্রথমে আমরা কিন্তু কোয়েশ্চেন সলভে যাব না। সবার প্রথমে এমন না যে আগের মতো গত দিনের ক্লাসে আমরা প্রথমে কি করেছি, প্যাসেজ নিয়ে এসে সলভ করতে বলছি, সোনামণি সলভ করা শুরু করো। বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা এভাবে করব না। আমরা সবার আগে শিখবো, শেখার পরে তারপরে আমরা আরেকবার প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পরে দেন আমরা বোর্ড কোয়েশ্চেনে যাব, এবং যখন বোর্ড কোয়েশ্চেনে যাব 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তুমি 10টা অপশনই ভালোভাবে পারবে। তাহলে চলো দেরি না করি, সবাই রেডি কিনা আমাকে বলো তো ভাইয়া। মিহা, ওয়ালাইকুম আসসালাম আপু, ঠাকুরগা থেকে। অ্যাবাউট আর ব্যবহারটা একটু বলেন ভাইয়া। মাহফুজার রহমান, প্রশ্নটা বুঝিনি সোনামণি, আরেকবার প্রশ্নটা করে কষ্ট করে। চন্দ্রনা ঠাকুরগা থেকে দেখছি। ওকে, লাইভ কি স্টপ হয়ে আছে নাকি? না, ঠিক আছে। ওকে, আমরা চলো তাহলে শুরু করি। আমরা আর দেরি করব না, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। কে শেয়ার করছি সোনামণি? কোন সোনামণিরা শেয়ার করেছে দেখি, একটু হাত তোলো দেখি, একটু কষ্ট করে হাত তোলো দেখি। স্যার রূপেন স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সবাই রেডি? চলো ঝটপট, যখনই কমেন্ট করতে বলবো সঙ্গেই কমেন্ট করতে হবে। ওকে, সবাই প্রথমে দেখো কি লেখা আছে, এগুলো আগে মাথায় ঝুঁকায় নাও, না হলে প্যাসেজ পারবা না। আমরা প্যাসেজে সবার আগে যাব না, আগে আমরা শিখবো, শেখার পরে আরেকবার প্র্যাকটিস করবো, তারপর প্যাসেজে যাব। ততক্ষণে দেখবা একদম সবকিছু সহজ হয়ে গিয়েছে। সবার প্রথমে আসি ভাইয়া ক্রিয়েশন অফ। এই যে অফ, ক্রিয়েশন ওয়ার্ডটা মনে রাখতে হবে না। এই যে অফ যে প্রিপোজিশনটা, এই অফ অনেকটা পজেসিভের কাজ করে। পজেসিভ মানে হচ্ছে এই যে র আছে না, এই র উচ্চারণ যেখানে আসবে সেখানে আমরা সাধারণত অফ প্রিপোজিশনটা ব্যবহার করি। এটা অ্যাপ্রোপ্রিয়েট না, এটা হচ্ছে ব্যবহার।
তাহলে এই যে বলো দেখি কি হবে এখানে, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন ড্যাশ অলমাইটি, সৃষ্টিকর্তার সব থেকে সর্বোৎকৃষ্ট ক্রিয়েশন হচ্ছে এই মানব জাতি। সৃষ্টিকর্তার, বলো সবাই র আছে কি নাই, সবাই বলো র আছে কি নাই। যদি র থাকে তাহলে আমরা কোন প্রেপোজিশন বসাবো বলো ভাইয়া, আমরা বসাবো অফ। সবাই মুখে মুখে বলতে হবে, যদিও তুমি আমার সামনে নাই তারপরে বলতে হবে, বলবার সঙ্গে সঙ্গে কমেন্ট করে ফেলবা। তাহলে বলো ক্রিয়েশনের পরে এখানে কে বসবে, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট আমি তোমাকে বলে দিব, তুমি চাইলে খাতায় নোট করতে পারো, মাথায় তো অবশ্যই নোট করতেই হবে। তাহলে র যেখানে আসবে আমরা সেখানে কোন প্রিপোজিশন নিয়ে আসবো, আমরা সেখানে নিয়ে আসবো অফ। ওকে ডান। এরপর 2 নাম্বার রিগার্ডেড অ্যাজ, এইটার সামনে অ্যাপ্রোপ্রিয়েট। রিগার্ড মানে মনে করা, কি হিসেবে মনে করা, কাউকে কোনো কিছু হিসেবে মনে করা অর্থে আমরা সেখানে রিগার্ডেড বসাই, এবং তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কে বসে, অ্যাজ বসে। যেমন হি ইজ রিগার্ডেড ড্যাশ আ গ্রেট লিডার, ধরো শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান ইজ রিগার্ডেড ড্যাশ আ গ্রেট লিডার, তারা কি হিসেবে পরিচিত, তাদেরকে কি হিসেবে ধরা হয়, তাদেরকে গ্রেট লিডার হিসেবে ধরা হয়। তাহলে প্রিপোজিশন এখানে কে বসবে, রিগার্ডেড অ্যাজ। আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না খুব একটা, সবাইকে কমেন্ট করতে হবে ভাইয়া। যদি কমেন্ট করো তাহলে দেখবে ক্লাসের মধ্যেই পড়া মুখস্থ হয়ে যাবে। জাস্ট একটু ভরসা রাখো ফাহিম ভাইয়ের প্রতি। আমি কেন বারবার বলছি, তোমরা যদি আমার কোনো অফলাইন ক্লাস কে কে করেছে আমি জানি না, করলে হাত তোলো। যারা করনি তারা জানবে না, বা যারা করেছে তারা ডেফিনেটলি জানে আমি ক্লাসে খুব বেশি কোরাস করাই, বারবার বলি, বারবার বলাই, এতে করে পড়া গেঁথে যায়। ওকে ডান। 3 নম্বরে আসি, ডিভয়েড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে নাই। ডিভয়েড অফ মানে কোনো কিছু নাই, কমন সেন্স নাই, টাকা নাই, পয়সা নাই, নলেজ নাই, কোনো কিছু নাই অর্থে আমরা সেখানে ডিভয়েড অফ ব্যবহার করি। ডিভয়েড থাকলে আমরা সেখানে অবশ্যই অফ নিয়ে আসবো। দ্য ম্যান ইজ ডিভয়েড ড্যাশ অনেস্টি, লোকটা সৎ না, লোকটার মাঝে কোনো অনেস্টি নাই। এই যে নাই, অভাব বোধ করতে আমরা কি বসাই, ডিভয়েড অফ। তাহলে 3 নাম্বারটা অ্যান্সার করে ফেলে সবাই কি হবে, দ্য ম্যান ইজ ডিভয়েড অফ অনেস্টি, তার মাঝে কোনো ধরনের সততা, নাই। হ্যাঁ নিয়ামুল ইসলাম অফলাইন ক্লাস করেছে, অনেকে এখানে যারা আছে অনেকে অফলাইন ক্লাস করেছে। ওকে ঠিক আছে, সবাই একটু এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে কমেন্ট করে ফেলবো। এরপরে দেখবা প্র্যাকটিসে গিয়ে তো কমেন্ট করতেই হবে। endowed with appropriate preposition, ভাইয়া আশীর্বাদ স্বরূপ কোনো কিছু পাওয়া বা দান করা, এই অর্থে আমরা সম্প্রদান করা, এই অর্থে আমরা endowed with ব্যবহার করি। she is endowed dash talent, সে জন্মগতভাবে সে মেধাবী, অথবা সে কোনোভাবে মেধা পেয়েছে। এই যে দান করা, পাওয়া, এই অর্থগুলোকে কাইন্ড অফ তুমি বলতে পারো আশীর্বাদ স্বরূপ কোনো কিছু পাওয়া, এই অর্থে আমরা সেখানে endow ওয়ার্ডটা ব্যবহার করি। এন্ড যখনই আমরা endow ব্যবহার করব তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কে বসে, উইথ বসে। সবাই লিখে ফেলি, endow with লিখে ফেলি। এন্ড এই endow সাধারণত প্যাসিভ ভয়েসে সবসময় ব্যবহার করা হয়। যারা রাইট ফর্ম অফ ভার্বসে কাঁচা, রাইট ফর্ম অফ ভার্বসে কাঁচা, তোমরা মনে রাখবা যে endow ও তো নিজে নিজে পাচ্ছে না, ওকে কেউ দিচ্ছে, এই অর্থে সবসময় সেখানে প্যাসিভ অর্থে ব্যবহার করা হয়। সবাই একটু কমেন্ট করে ফেলি endow with। নসিব একটু ঠিক করে দাও, এটা লাগতেছে, বুঝা যাচ্ছে। সবাই কমেন্ট করে ফেলি endowed with, এটা সবসময় প্যাসিভ ভয়েসে বসবে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ডান। 5 নাম্বারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিফারেন্ট ফ্রম। ডিফারেন্ট যখনই বসবে সে সবসময় ফ্রম নিয়ে বসবে। ডিফারেন্ট যখনই বসবে সে সবসময় কি নিয়ে বসবে, ডিফারেন্ট কি নিয়ে বসবে, ফ্রম নিয়ে বসবে। তাহলে দিস বুক ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট ওয়ান, এই বইটা ওই বইটার থেকে একদমই আলাদা। কমেন্টে লিখে ফেলি ডিফারেন্ট কি হবে, ফ্রম হবে। তোমরা যখন এডমিশনে আসবা দেখবা ডিফারেন্ট সাধারণত অনেক সময় ডিফারেন্ট কম্পারেটিভ ডিগ্রিতে বসে। এখন কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু দেন বসে, কে বসে, দেন বসে। থ্যাংক ইউ ভাইয়া। দেন বসে, কিন্তু ডিফারেন্ট সবসময় কি নিয়ে বসবে, ফ্রম নিয়ে বসবে। ডিফারেন্ট কি নিয়ে বসবে, ফ্রম নিয়ে বসবে। সবাই লিখে ফেলি ডিফারেন্ট ফ্রম, লিখে ফেলি, কমেন্ট করে ফেলি দ্রুত। এরপর 6 নাম্বার রেসপন্সিবল ফর মানে দায়ী, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কেউ কোনো কিছুর জন্য দায়ী। ধরো তুমি ইনশাআল্লাহ, যেহেতু আমার ক্লাস করছো, তুমি ফাহিম ভাইয়ের ক্লাস করছো, ইনশাআল্লাহ তুমি এইচএসসি তে A+ পাবে ইংরেজিতে। আমি অন্য বিষয় জানি না, বাট আমার ক্লাস যদি তুমি করে থাকো, আগামী 2টা মাস আমরা একটানা ফ্রি ক্লাস নিব ইনশাআল্লাহ, পরীক্ষা নিব। এই যে আজকে প্রিপোজিশন পড়ছি, আগামীকালকে রাত 9টায় এই প্রিপোজিশনের উপর একটা পরীক্ষা হবে। যদি এই ক্লাসটা করে থাকো তুমি পরীক্ষায় ফুল নাম্বার পাবা। তাইলে
তুমি যদি আমাদের ক্লাস করছো ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবে। তাহলে তুমি এ প্লাস যদি পাও বা যদি খারাপ করো বা না করো, দায়ী আমার, কারণ তুমি আমার ক্লাস করেছো। এই যে দায়ী অর্থে আমরা কি বসাই? রেসপন্সিবল ফর। হি ইজ রেসপন্সিবল ড্যাশ দ্য অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টটা কার কারণে হয়েছে? তার কারণে হয়েছে, সে দায়ী। তাহলে দায়ী অর্থে আমরা কি ব্যবহার করি? রেসপন্সিবল ফর ব্যবহার করি। কমেন্ট করে ফেলি সবাই, লিখি রেসপন্সিবল ফর। সবাই লিখে ফেলি রেসপন্সিবল ফর। সবাই লিখে ফেলি ভাইয়া, সবাই লিখে ফেলি রেসপন্সিবল ফর। রেসপন্সিবল ফর লিখলে কি হবে? লিখলে কি হবে সোনামণি? আবার বলি, লিখলে কি হবে? ব্রেনে গেঁথে যাবে ইনশাআল্লাহ। 7 নম্বরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। কোনো কিছু গড়ে তোলা অর্থে আমরা বিল্ডের সাথে আপ ব্যবহার করি। বিল্ড আপ, গড়ে তোলা, স্থাপন করা, তৈরি করে তোলা, এই অর্থে আমরা বিল্ড আপ ব্যবহার করি। দে ওয়ান্ট টু বিল্ড আপ আ স্ট্রং নেশন। এই যে বাংলাদেশের নতুন দেশ, আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া কি করছেন? বাংলাদেশ নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা করছেন। আমাদের অভ্যুত্থানে যে আমাদের যারা এনসিপি যারা দলের নেতারা আছেন, যারা ইয়াং লিডার্স যারা আছে, তারা সবাই চেষ্টা করছে কি দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে। এই যে গড়ে তোলা, দে ওয়ান্ট টু বিল্ড, প্রিপজিশন কে বসবে এখানে? দে ওয়ান্ট টু বিল্ড আপ। তাহলে গড়ে তোলা অর্থ যখন প্রকাশ করবে সেখানে আমরা বিলের সাথে কে বসাবো? আপ বসাবো। সবাই লিখে ফেলি বিল্ড আপ, লিখে ফেলি বিল্ড আপ। লেখা মানেই, কমেন্ট করা মানে লেখা। তুমি যখন বাসায় যেমন অফলাইন ব্যাচে তুমি কি করো? ভাইয়া বলবে তুমি লিখবা, ঠিক সিমিলারলি অনলাইন ব্যাচে লেখা মানে এখানে কমেন্ট করে ফেলা। এন্ড পরবর্তীতে বাসায় তুমি চাইলে নোট করতেও পারো, নাও করতে পারো, ইনশাআল্লাহ মাথায় ঢুকে যাবে। 8 নাম্বার উইথ এর একটু ব্যবহারটা দেখাই। যখন দ্বারা অর্থ প্রকাশ পায়, যখন দ্বারা অর্থ প্রকাশ পায় সেখানে দুইটা প্রেপোজিশন ব্যবহার হইতে পারে, দুইটা না তিনটা প্রেপোজিশন ব্যবহার হইতে পারে। এক পাশে লিখি বাই। বাই কখন বসাবো? যখন ব্যক্তির দ্বারা বোঝানো হবে। যখন কি বোঝাবো? ব্যক্তির দ্বারা, তখন সেখানে কে বসবে? বাই বসাবো। আর যখন বস্তুর দ্বারা বা অন্য কোনো কিছুর দ্বারা, ব্যক্তি ছাড়া অন্য যে কোনো কিছুর দ্বারা আমরা যখন বোঝাতে চাই কোনো কিছু, তখন সাধারণত সেখানে আমরা উইথ বসাই। কি বসাই? উইথ বসাই। উইথ ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখবা তোমার যদি মাথায় উইথ না আসে, তুমি সেখানে থ্রু ও ব্যবহার করতে পারবা, কোনো কিছুর মাধ্যমে। থ্রু সাধারণত আমরা মাধ্যমে বোঝাই, থ্রু সাধারণত আমরা মাধ্যমে বোঝাই। সো দ্বারা অর্থ প্রকাশ করে লিখে ফেলি, দ্বারা ইজ ইকুয়াল টু হয় বাই হবে, না হয় উইথ হবে। যদি ব্যক্তির দ্বারা বোঝানো হয় তাহলে সেখানে বাই বসাবো, আর যদি বস্তুর দ্বারা বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো? উইথ বসাবো। এইটা এখানে হি সলভ দ্য প্রবলেম ড্যাশ হিজ ইন্টেলিজেন্স। এখন ইন্টেলিজেন্স কি কোনো ব্যক্তি? না, সে ইন্টেলিজেন্সের দ্বারা বা ইন্টেলিজেন্সের মাধ্যমে সে প্রবলেমটা কি করেছে? সলভ করেছে। সো আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ঠিক অ্যাপ্রোপ্রিয়েট না, এটা ব্যবহার, এটাকে আমরা কি বলি? ব্যবহার বলি। তাহলে এখানে প্রিপজিশন কোনটা বসাবো আমরা? উইথ হিজ ইন্টেলিজেন্স। বা কেউ যদি বলে ভাই থ্রু হিজ ইন্টেলিজেন্স, হ্যাঁ, কেটে দিবে না, নাম্বার টিচার এখানে দিতে পারে। ওকে, এবার কমেন্ট পড়ি, কমেন্ট পড়ি। সবাই ঝটপট কমেন্ট করে ফেলো যে এতটুকু ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে সবাই কমেন্ট করে ফেলি ইয়েস। আমি সবার কমেন্ট দেখতে চাই। যদি বলি সবার কমেন্ট, যাদের যদি ইয়েস দেখবো মানে কোনো প্রশ্ন নাই। যদি প্রশ্ন থাকে হাত তুলে প্রশ্ন করে ফেলো সোনামণি। থ্যাংক ইউ জান্নাতুল মাওয়া, মাহিমা সুলতানা, কাফিয়া আফরিন, সৌরভ হাসান, সোহান আহমেদ, এমজে আয়ুব আলী, থ্যাংক ইউ ভাইয়া, নামিরা, রুফা, মিম, অনেকেই আছে, মিহা, অর্পি তামিম, সরি এটা অর্পি। অর্পি কেমন আছো আপু? এ আমার সম্পর্কে শালি হয়, বুঝছো? অর্পি তামিম, চন্দন রায় আছে, সাদিয়া আক্তার আছে। ওকে, ইয়েস ইয়েস ইয়েস। আমি দেখতে চাই যে কাদের কাদের হয়ে গেছে। যদি পারো এরপরে 8-10টা কোয়েশ্চেন আছে, তোমাদেরকে সলভ করতে হবে, তারপর বোর্ড কোয়েশ্চেনে যাবো আমরা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ কাফিয়া, থ্যাংক ইউ। তোমাদের জন্য সবকিছু আয়োজন। তোমরা যদি ক্লাস না করো, যদি না বোঝো, তাহলে আয়োজন সম্পূর্ণ বৃথা। ওকে, ডান। যদি হয়ে থাকে তাহলে চলে আসি। এগুলো না হলে প্যাসেজ পারবা না। তোমাকে একটু মুখস্থ করাইলাম, এখন তুমি এগুলো 1 by 1 অ্যান্সার করো, অপশন নাই। আগের বারে তো বাম পাশে কলোকেশন দেওয়া ছিল যে আচ্ছা আচ্ছা এগুলো ব্যবহার করতে হবে। এবার কিন্তু এগুলো নাই। 30 সেকেন্ডস টাইম দিলাম, কমেন্ট করা শুরু করে ফেলো। নাম্বার 1, দ্য পোয়েম ইজ আ বিউটিফুল ক্রিয়েশন ড্যাশ হিজ ইমাজিনেশন। বলেছে যে এই কবিতাটা তার যে ইমাজিনেশন, চিন্তা শক্তি, তার চিন্তা শক্তির একটা সুন্দর তৈরি বা সুন্দর সৃষ্টি, সুন্দর নিদর্শন। এই যে তার চিন্তা শক্তির
দেখো তো ভাইয়া, হিজ ইমাজিনেশন, আমরা একটা র বিভক্তি পেয়েছি কিনা এখানে? যখনই র থাকবে মোস্ট অফ দ্য কেসেস সেখানে প্রিপোজিশন কোনটা বসানো যাবে? কমেন্ট করে ফেলি সবাই ভাইয়া। রিগার্ডেড অ্যাজ চন্দন রায়, রিগার্ড সবসময় অ্যাজ নিয়ে বসে, অ্যাজ এন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে কে বসবে এখানে? বিউটিফুল ক্রিয়েশন অফ হিজ ইমাজিনেশন, অফ হিজ ইমাজিনেশন। মাহিমা আপু তুমি কোনটা বোঝো নাই, প্রশ্নটা সম্পূর্ণ তুলে দাও, তাহলে আমার অ্যান্সার করতে সহজ হবে জিনিসটা। আরে জ্যোৎস্না রাত অশান্ত এ মন, তাহার কথা ভাবে সারাক্ষণ। এ মাহফুজার রহমান, তুমি কোন ব্যাচের বাবা? তোমার মাঝে এত প্রেম কোথা থেকে আসলো? জ্যোৎস্না রাত অশান্ত এ মন, তাহার কথা ভাবে সারাক্ষণ। ওরে বাবা রে বাবা, আরে আবির ভাই। ওকে, এনিওয়ে, পরে 1 নাম্বার গেল। 2 নাম্বার, শি ইজ ওয়াইডলি রিগার্ডেড। এই যে কে যেন রিগার্ডেড বোঝে নাই, চলে আসছে। শি ইজ ওয়াইডলি রিগার্ডেড ড্যাশ অ্যান এক্সপার্ট ইন ম্যাথামেটিক্স, যে সে একদম অনেক বিস্তৃত ভাবে পরিচিত। কি হিসেবে পরিচিত? একজন এক্সপার্ট হিসেবে পরিচিত, ম্যাথামেটিক্স এর একজন এক্সপার্ট হিসেবে পরিচিত। তাহলে রিগার্ডের পরে প্রিপোজিশন কে বসবে বলো সবাই? রিগার্ডের পরে কে বসবে ভাইয়া? ইজ রিগার্ডেড অ্যাজ। এবং অ্যাগেইন এই রিগার্ডেড কিন্তু এন্ডোড এর মতো প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়, প্যাসিভ স্ট্রাকচারে ব্যবহৃত হয়, কারণ সে কিন্তু নিজে নিজেকে মনে করছে না, মানুষজন তাকে মনে করছে, দ্যাটস ওয়াই প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে নরমালি যখন দেখব রিগার্ড আমরা পাবো রাইট ফর্ম অফ ভার্বসে, তখন মোস্ট অফ দ্য কেসেস এটা প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়। 3 নম্বরে চলে আসি। দ্য লেটার ওয়াজ ডিভয়েড অফ, উত্তর তো বলে দিলাম। ডিভয়েড ড্যাশ এনি ইউজফুল ইনফরমেশন, যে লেটার, যে চিঠি তুমি দিয়েছো, ধরো তুমি কাউকে প্রেমপত্র পাঠিয়েছো, সবকিছু লিখেছো, কিন্তু শুধু লেখো নাই যে আমি তোমাকে ভালোবাসি। নাম লিখছো, হ্যাঁ লিখছো, তোমাকে অমুক জায়গায় দেখেছি, তুমি খুবই সুন্দর, তোমার রূপ এত সুন্দর, তুমি চমৎকার, তুমি অমুক দিন অমুক জামা পরে এসেছিলে, তোমার চুল এত লম্বা, তোমার এখানে তিল ওইখানে তিল, শুধু বলো নাই যে আমি তোমাকে ভালোবাসি, নিজের পরিচয় দেও নাই। ওই অর্থে কি বলা হয়? যে কোনো ইউজফুল ইনফরমেশন নাই, এই চিঠিতে জীবনে প্রেম হবে না। তাহলে এই যে ডিভয়েড যখন পাবো, আমরা চোখ বন্ধ করে কি অ্যান্সার করে ফেলবো সোনামণি? এখানে আমরা অফ অ্যান্সার করব। 1 নং আপুর ক্রিয়েশন অফ, এটা গরিবের এফ, এটা গরিবের এফ, হ্যাঁ অফ মানে এফ। আচ্ছা, এখন থেকে এইভাবে লিখবো, যাও। 3 নাম্বার, 4 নাম্বার গেল, 3 নাম্বার গেল, 4 নাম্বার। দ্য থিম ইজ এন্ডোড ড্যাশ গ্রেট কোঅর্ডিনেশন। কি হবে বলো? এন্ডোড এর পরে কি হবে? এন্ডোড এর পরে কি হবে? আমরা একটু আগে পড়েছি এন্ডোড, এন্ডোড উইথ সালিম মিয়া, সেলিম মিয়া না সালিম মিয়া আমি জানি না আসলে, কমেন্ট নামটা বলে দেবো ভাইয়া। সেলিম মিয়া না সেলিম মিয়া না সালিম মিয়া? তাহলে এন্ডোড উইথ গ্রেট কোঅর্ডিনেশন স্কিল, যে তার টিমের মধ্যে আশীর্বাদ স্বরূপ কিছু গুণ আছে, তার মধ্যে একটা হচ্ছে কোঅর্ডিনেশন স্কিলস। তারা একে অন্যের সাথে ভালো করে কোঅর্ডিনেট করতে পারে, কমিউনিকেশন ভালো করে করতে পারে। 5 নাম্বার, হিজ অপিনিয়ন ইজ ডিফারেন্ট ড্যাশ মাইন অন দিস ম্যাটার। এই বিষয়ে তার অপিনিয়ন আমার অপিনিয়নের থেকে আলাদা। আলাদা অর্থে ডিফারেন্টের পরে প্রিপোজিশন কে বসে? ডিফারেন্টের পরে প্রিপোজিশন সব সময় কাকে বসে আমরা বলো ভাইয়া? কমেন্ট করে ফেলি। ডিফারেন্টের পরে কে বসবে? ফ্রম। এইভাবে পড়ানোর পরেও যদি তোমার প্রিপোজিশন মুখস্থ না হয়, কখনোই তুমি পরীক্ষায় প্রিপোজিশন অ্যান্সার করতে পারবে না, তখন তুমি সম্পূর্ণভাবে বন্ধুদের উপর নির্ভরশীল হয়ে যাবে। ওকে, ডান 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 ডান। যারা লাইভটা শেয়ার করবে, মেনশন দিবে বন্ধুদেরকে, তাদেরকে ক্লাস শেষে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এখানে অনেক কিছু লেখা আছে, এইটা পাইলে তোমার কিছুটা উপকারও হবে ইনশাআল্লাহ। দ্য ম্যানেজার ইজ রেসপন্সিবল ড্যাশ অল টিম মেম্বার্স পারফরমেন্স। সকল টিম মেম্বারদের পারফরমেন্সের জন্য দায়ী কে? দায়ী হচ্ছে ম্যানেজার। দায়ী কে? ম্যানেজার। দায়ী অর্থে কে বসে? রেসপন্সিবল ফর। কমেন্ট করে ফেলি, রেসপন্সিবল ফর। সবাই করি, সবাই করি। রেসপন্সিবল ফর মানে কি ভাইয়া? দায়ী। তাহলে এখানে প্রিপোজিশন কে বসবে? রেসপন্সিবল ফর বসবে। ভেরি গুড, ভেরি গুড। সালিম মিয়া, ঠিক আছে ভাইয়া, সালিম মিয়া। ওকে, ডান। 7 নাম্বার, দে প্ল্যান টু বিল্ড ড্যাশ আ কমিউনিটি লাইব্রেরি নেক্সট ইয়ার। তারা আগামী বছরে একটা কমিউনিটি লাইব্রেরি তৈরি করার প্ল্যান করছে, পরিকল্পনা করছে। তাহলে বিল্ড এর পরে প্রিপোজিশন কে বসে? একটু আগে পড়েছি আমরা, বিল্ড আপ, গঠন করা, তৈরি করা, স্থাপন করা। বা 2 নাম্বারটা বাকি ছিল, 8 নাম্বারটা সলভ করে ফেলি। কার কার মনে আছে বলো? কার কার মনে আছে? কার কার মনে আছে যে দ্বারা অর্থে কখন বসে? উইথ। দ্বারা অর্থে
কখন বসে উইথ আর কখন বসে বাই, বলো দেখি। ভিক্টরি ইজ পসিবল, আমাদের জয় সম্ভব, ড্যাশ টিম ওয়ার্ক অ্যান্ড পারসিস্টেন্স। পারসিস্টেন্স মানে কাইন্ড অফ অধ্যাবসায় বলতে পারো, পারসিভারেন্স পারসিস্টেন্স একই কথা কাইন্ড অফ, যে টিম ওয়ার্ক এবং পারসিস্টেন্স বা কনসিস্টেন্সির মাধ্যমে বা দ্বারা আমাদের কি সম্ভব, বিজয় সম্ভব। তাহলে এটা যেহেতু বস্তু, আমরা এখানে বাই ব্যবহার করব না, আমরা এখানে কি ব্যবহার করব, আমরা এখানে ব্যবহার করব উইথ অথবা থ্রু। তুমি থ্রু ব্যবহার করতে পারো, তুমি এখানে উইথও ব্যবহার করতে পারো। ওকে ডান, ওকে ঠিক আছে ভাইয়া। এবার চলো আমরা আমাদের এখন এখানে যতগুলো কোয়েশ্চেন দেখবা সবগুলো 25 ব্যাচের, কোনো না কোনো ব্যাচের, সেটা বা কোনো না কোনো বোর্ডে, সেটা ঢাকা বোর্ড হতে পারে, দিনাজপুর বোর্ড হতে পারে, রাজশাহী বোর্ড হতে পারে, কোনো না কোনো বোর্ডের কোয়েশ্চেন এখানে দেয়া আছে, ঠিক আছে। সো তুমি নিঃসন্দেহে বা নিশ্চিন্তে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে থাকো। তুমি যদি কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারো তাহলে মাথায় রাখবা যে তুমি বোর্ডে গিয়েও সেটা অ্যান্সার করতে পারবা। সবার প্রথমে, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন ড্যাশ অলমাইটি। আমরা সলভ করে আসছি কিন্তু কমেন্ট করি সবাই। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি। অ্যাকচুয়ালি হি ইজ, একদম দ্রুত ঝড়ের বেগে কমেন্ট করবা সবাই। হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট লিভিং বিইং ড্যাশ আর্থ। যে বলছে মানুষ আসলে প্রকৃতপক্ষেই, এই যে অ্যাকচুয়ালি এটা একটা লিঙ্কার্স হিসেবে বাক্যে বসে, কনজাংটিভ অ্যাডভার্বের মতো। এরা আমরা যখন কানেক্টরস পড়বো তখন আলোচনা করব। এবার আছে আর্থ, সবাই লিখে ফেলি অন প্লাস আর্থ। সবাই কমেন্টে লিখে ফেলবো যে আর্থের পূর্বে আমরা সাধারণত কি বসাই, প্রিপজিশন অন বসাই। কোন সারফেসের উপরে, কোন সারফেস মানে হচ্ছে তল, সমতল, বক্রতল, তলের উপরে যখন কোনো কিছু বোঝানো হবে তখন সেখানে আমরা প্রিপজিশন কোনটা ব্যবহার করি, আমরা অন কে ব্যবহার করি। তাহলে লিভিং বিইং অন আর্থ, মানুষ প্রকৃতপক্ষেই দুনিয়ার মধ্যে বেঁচে থাকা সব থেকে বেশি মেধাবী বা বুদ্ধিমান প্রাণী। দ্যাট ইজ ওয়াই এটাও কিন্তু লিঙ্কার্স অথবা কানেক্টরস। দ্যাট ইজ ওয়াই ম্যান ইজ রিগার্ডেড ড্যাশ আর রেশনাল অ্যানিমেল। এবং এই জন্য মানুষকে যৌক্তিক প্রাণী হিসেবে ধরা হয়, লজিক্যাল প্রাণী হিসেবে ধরা হয়। সে যুক্তি বোঝে, কোনটা ভালো কোনটা মন্দ এই সকল জিনিস সে কিন্তু বোঝে। আমরা পড়ে আসছি রিগার্ডের পরে কে বসে, রিগার্ডের পরে অ্যাজ বসে। আমাদের কিন্তু পোলাপানে অনেকে নাই হয়ে গেছে, সবাইকে রিকোয়েস্ট করব, ভাইয়া রিকোয়েস্ট করছে আরেকবার কষ্ট করে সবাইকে শেয়ার দাও, সবাইকে মেনশন করে দাও যে না ক্লাস এখনো চলছে, ভাইয়া এখনো পড়াচ্ছেন। এবং লাইভটাতে অনেকে এখনো কোন রকমের রিয়াকশন দেও নাই, দয়া করে রিয়াকশন দিয়ে দাও, একদম খুবই লো রিচ। এরপরে চলে আসি, বাট ম্যান বিকামস দ্য ওয়ার্স্ট অ্যানিমেল ওয়েন হি ইজ ডিভয়েড ড্যাশ সেন্স অ্যান্ড রেশনালিটি। যখন মানুষের মাঝে কোনো বিবেক থাকে না, মানুষের মাঝে কোনো যৌক্তিকতা থাকে না, তখন সে কি হয়ে যায়, সব থেকে একটা বাজে বা নোংরা প্রাণী হয়ে যায়। তাহলে ডিভয়েড এর পরে প্রিপজিশন কে বসে, আমরা পড়েছি ডিভয়েড অফ। অলওয়েজ মনে রাখবে ডিভাইডের পরে কে বসবে, অফ বসবে। ম্যান ইজ এন্ডোড ড্যাশ, এন্ডোড এর পরে কে বসে, আমরা পড়েছি, কমেন্ট করি সবাই। এন্ডোড এর পরে কে বসে, সবাই কমেন্ট করি। এন্ডোড এর পরে কে বসে, উইথ। আমরা জানি এন্ডোড উইথ সাচ কোয়ালিটিস এজ আর ডিফারেন্ট। ডিফারেন্ট এর পরে কে বসে, ডিফারেন্ট এর পরে কে বসে, ডিফারেন্ট ফ্রম আদার অ্যানিমেলস। সো টু বিল্ড ড্যাশ সিভিলাইজেশন, সভ্যতা তৈরি করার জন্য বিল্ডের পরে কে বসে, একটু আগে পড়েছি বিল্ডের পরে বসে বিল্ড আপ সিভিলাইজেশন এন্ড টু বিউটিফাই। বিউটিফাই মানে কি, বিউটি হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফাই হচ্ছে ভার্ব। লিখে ফেলি, বিউটিফাই হচ্ছে ভার্ব এবং বিউটিফাই মানে সুন্দর করা, দ্য আর্ট। তাহলে বলেছে এই সিভিলাইজেশনকে তৈরি করা বা সভ্যতাকে গড়ে তোলা এবং দুনিয়া বা পৃথিবীটাকে সুন্দরীকরণ করা ইজ পসিবল অনলি ড্যাশ ম্যান। কার জন্য পসিবল, মানুষের জন্য। লিখে ফেলি, জন্য অর্থে আমরা প্রিপজিশন কি বসাই, ফর বসাই। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, এটা ব্যবহার, এগুলোকে বলা হয় ব্যবহার। জন্য অর্থে আমরা কি বসাই সোনামণি, জন্য অর্থে কি বসাই, ফর বসাই। তাহলে কি হবে, অনলি ফর ম্যান, মানুষের জন্যই কেবলমাত্র পসিবল। গরু, ছাগল, মহিষ, সিংহ এরা কিন্তু সভ্যতা তৈরি করতে পারবে না, দুনিয়াকে সুন্দরতম বানাইতে পারবে না, একমাত্র মানুষের জন্য এটা পসিবল। ম্যান ড্যাশ হিজ থিঙ্কিং পাওয়ার, কিসের দ্বারা, এই যে তৈরি করবে, বিল্ড আপ করবে, কিসের দ্বারা, উইথ হিজ। কেউ যদি বলে ভাই থ্রু বসাই, বসাও থ্রু অথবা উইথ হিজ থিঙ্কিং পাওয়ার, হার্ড ওয়ার্ক অ্যান্ড ইনভেনশনস। However, man is also responsible dash mass destruction of human civilization. মানুষ যেমন, এই যে however এটাও কানেক্টরস,
মানুষ যেমন বিউটিফাই করতে পারে, আবার মানুষও কি সভ্যতার ধ্বংসের জন্য দায়ী। দায়ী অর্থে কে বসে? রেসপন্সিবল ফর। এখন আমি টেস্ট করব, এখন আমি টেস্ট করে দেখব 10-এর মধ্যে কে কয়টা পেরেছো। আমি সবার কমেন্ট দেখতে চাই, 10-এর মধ্যে কে কয়টা পেরেছো দেখি। 10-এর মধ্যে কয়টা পেরেছো সোনামণি, একটু দেখাও ভাইয়াকে, ভাইয়াকে বলো ভাইয়া এই যে এই কয়টা পেরেছি। 1 2 3 4 যা পাও, কোনো মন খারাপ নাই, কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, কোনো কিছু। আমাদের পেজে কিন্তু ফলোয়ার মোটামুটি বাড়ছে প্রায় 8.9K। তোমরা একটু ইনভাইট শেয়ার দাও, তাহলে আজকে রাতের মধ্যেই 9K হয়ে যাবে ইনশাল্লাহ। 9,000 ফলোয়ার ইনশাল্লাহ হয়ে যাবে যদি তোমরা হেল্প করো বা সাপোর্ট করো। সবাই জানাও কে কত পেয়েছো। আমরা এবার পরেরটায় চলে যাই। সেম কাহিনী, এগুলো আগে মাথায় ঢুকাও, না হলে প্যাসেজ কোনোভাবেই ঠিক মতো 100% পারবা না। প্রথমে আসি নোন টু। এই নোন টু মানে হচ্ছে পরিচিত। নোন টু মানে কি? পরিচিত। এবং এটা সব সময় প্যাসিভ অর্থে বাক্যে বসে। হি ইজ নোন ড্যাশ এভরিওয়ান, সে সবার কাছে পরিচিত বা তাকে সবাই চেনে। এই অর্থে কে বসে? নোনের পরে টু বসে। সবাই কমেন্টে লিখে ফেলি নোন টু, এইভাবে লিখবা, এইভাবে মুখস্থ করবা। সবাই লিখে ফেলি নোন টু, সবাই লিখে ফেলি, সবাই লিখে ফেলি, সবাই লিখে ফেলি, সবাই লিখে ফেলি নোন টু। নোন টু মানে কি ভাইয়া? নোন টু মানে হচ্ছে পরিচিত। এই নোনের সাথে আরেকটা বসতে পারে, লেখো নোন বাই। নোন বাই মানে কোনো কিছুর দ্বারা পরিচিত। নোন বাই মানে হচ্ছে কোনো কিছুর দ্বারা পরিচিত। কি রকম? যে আমার নাম ফাহিম, আমি কি নামে পরিচিত? ফাহিম নামে পরিচিত। আই এম নোন বাই ফাহিম। একটা প্রবাদ আছে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আর ট্রি ইজ নোন বাই দ্য ফ্রুটস। একটা গাছ কি দেখে চেনা যায়? অনেকে তো গাছের পাতা দেখে সবসময় চেনে না। যদি ফল বা ফুল গাছ হয়, আমরা ফল বা ফুল দেখে চিনি, তখন সেখানে কে বসবে? নোন বাই। আর কেউ কাউকে চেনে, আমি তাকে চিনি, সে আমাকে চেনে, এই অর্থে আমরা কি বসাবো? নোন টু বসাবো। এসকেপ ফ্রম, এসকেপ মানে পালিয়ে যাওয়া, ফ্রম মানে হতে, কোনো জায়গা হতে, কোনো জায়গা হতে, কোনো জায়গা থেকে অর্থে আমরা ফ্রম ব্যবহার করি। দেয়ার ইজ নো এসকেপ ড্যাশ ডেঞ্জার, বিপদ থেকে মুক্তি নাই। থেকে অর্থে কে বসে? ফ্রম বসে। লিখে ফেলি থেকে অর্থে ফ্রম বসে, কোনো কিছু থেকে অর্থে ফ্রম বসে। কমন টু মানে খুবই সাধারণ। কমন টু মানে কি? খুবই সাধারণ। কমনের পরে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। দিস প্রবলেম ইজ কমন ড্যাশ অল। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বুঝি না, মনে থাকে না, ভুলে যায়, এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। এই যে এটা সবার ক্ষেত্রেই হয়, সর্বসাধারণের ক্ষেত্রে হয়, এই ক্ষেত্রে আমরা বলি কমন টু। দিস প্রবলেম ইজ কমন টু অল। মোর্ন ফর, মোর্ন ফর মানে হচ্ছে শোক প্রকাশ করা কোনো কিছুর জন্য। এগেইন একটু আগে বলেছিলাম, জন্য অর্থ প্রকাশ করলে, জন্য অর্থ প্রকাশ করলে আমরা সেখানে ফর বসাই। এবং মোর্ন মানে হচ্ছে শোক, মোর্ন মানে শোক পালন করা। তো মোর্ন কারোর জন্য শোক পালন করা অর্থে আমরা মোর্ন ফর ব্যবহার করি। কি ব্যবহার করি? মোর্ন ফর ব্যবহার করি। সবাই কষ্ট করে কমেন্ট করবো ভালো করে। যেমন দে মোর্ন ড্যাশ দ্য ডেড সোলজার, মৃত সৈনিকের জন্য, মৃত সৈনিকের জন্য সবাই শোক পালন করেছিল। তাহলে মোর্ন এর পরে কে বসবে? মোর্ন ফর দ্য ডেড সোলজার। ডাই ফর, ডাই এর অনেকগুলো প্রিপোজিশন আছে, চলো তো দেখি একটু, সবাই একটু দেখি, সবাই লিখবো এগুলো, খাতায় নোট করো বা কমেন্ট করো যে কোনো একটা। সবার প্রথমে আসি ডাই ফর। কান্ট্রি মনে রাখবা, দেশের কথা বললে, দেশের জন্য মারা গেলে আমরা সেখানে কি বসাবো? ডাই ফর বসাবো। 4টা গুরুত্বপূর্ণ দিচ্ছি, পরীক্ষা যদি কখনো আসে এর মধ্যে আসবে, এর বাইরে আসবে না। ডাই অফ হচ্ছে রোগে মারা যাওয়া, যে কোনো রোগে, যে কোনো রোগে মারা যাওয়া, ডাই অফ বসায় দিব। ডাই বাই দিব অ্যাক্সিডেন্ট, ডাই বাই দিব অ্যাক্সিডেন্ট। ডাই ইন দিব পিস, শান্তি, অথবা ব্যাটেল বা ওয়ার, যুদ্ধ, অথবা পভার্টি, দারিদ্র, দারিদ্র। আচ্ছা, আর একটা দেই যদি রাগ না করো, সেটা হচ্ছে ডাই ফ্রম। ডাই ফ্রম মানে কোনো কিছু বেশি হয়ে যাওয়া, ওভার, যেমন ওভার ইটিং,
ওভার স্লিপিং, এগুলা কোনো কিছু বেশি হওয়া, কাজ মানে কজ, কারণে, কোনো কিছু কারণে মারা যাওয়া, ডাই ফ্রম। আরেকটা দেই, আরেকটা লেখো তো, ডাই থ্রু নেগলিজেন্স, অবহেলা। কমেন্ট করে সবগুলো লিখে ফেলি, 1 2 3 4 5 6। যেমন নার্সের অবহেলার কারণে রোগীটি মারা গেল, the patient died through the negligence of the nurse। বেশি খেয়ে মেরে মারা গেল, কি হবে, ডাই ফ্রম। দেশের জন্য মারা গেল, ডাই ফর। রোগে মারা গেল, ডাই অফ। অ্যাক্সিডেন্টে গেল, ডাই বাই। তারপরে আমরা পড়ছি ডাই ইন, শান্তি অথবা যুদ্ধ অথবা দারিদ্র্যে মারা গেলে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে ভাইয়া, এই তো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ডাই ফ্রমটা মনে রাখো, হ্যাঁ, ওভার ইটিং আসলে ওভার ইটিং দিয়েই আসবে, নাহলে অন্য কিছু দিয়ে আসবে না। এবার আসি, খুবই গুরুত্বপূর্ণ লিখে রাখো, VVI, এটা এডমিশনে এসেছে। সিঙ্ক ইনটু অবলিভিয়ন। সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে কালের গহ্বরে হারিয়ে যাওয়া, সময়ের কারণে হারিয়ে যাওয়া, বেশি দিন পার হয়ে গিয়েছে এই জন্য ভুলে গিয়েছি, এটাকে আমরা বলি সিঙ্ক ইনটু অবলিভিয়ন বা অবলিভিয়ন। কি বলেছে, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, তুমি যদি প্র্যাকটিস না করো, ইয়োর নলেজ উইল সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন, তোমার জ্ঞান হারায় যাবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কি হবে, উইল সিঙ্ক ইনটু অবলিভিয়ন। অনেক সময় হয়ে গিয়েছে, সময় নষ্ট করা যাবে না। আর যদি বুঝি বা পারি তাহলে এই 6টা কোয়েশ্চেন সবাই অ্যান্সার করো দেখি, দ্রুত সবাই দ্রুত এই 6টা কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলি, সবাই দ্রুত এই 6টা কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলি। আর বলো তো মুখস্থ করে দিতে পারছি কিনা তোমাকে সোনামণি, বলো দেখি। দ্য ফেমাস সিঙ্গার ইজ নোন ড্যাশ মিলিয়ন্স অফ ফ্যান্স ওয়ার্ল্ড ওয়াইড। সে মিলিয়ন্স, লাখ লাখ, বিশ্বের মধ্যে লাখ লাখ ফ্যান বা তাদের ভক্তের কাছে সে পরিচিত। পরিচিত অর্থে কে বসে, নন টু বসে। টুরিস্টস শুড নেভার ট্রাই টু এসকেপ ড্যাশ সেফটি রুলস। যারা বিভিন্ন জেলায় যায় টুরিস্টরা, তাদের নিশ্চয়ই কি করা উচিত হবে না, তাদের সেফটি রুলস গুলো থেকে বিরত রাখা বা এদিক সেদিক করা যাবে না। তাহলে এসকেপের পর আমরা কি বসাই, ফ্রম বসাই। এসকেপ ফ্রম মানে দূরে থাকা বা পালিয়ে যাওয়া বা সরে যাওয়া। 3 নাম্বার, লাফটার ইজ কমন ড্যাশ অল হিউম্যান বিংস। যে হাসি সকল মানুষের জন্যই কি খুবই সাধারণ একটা বিষয়, সবাই হাসে। দুনিয়াতে এমন কেউ আছে যে হাসে না, বলো? এই যে আমি হাসছি, তোমার একটু হাসো তো বাবা। লাফটার ইজ কমন টু অল। লাফটার হচ্ছে নাউন, লাফার নাউন হচ্ছে লাফটার। The villagers mourn dash the loss of their beloved teacher. তাদের প্রিয় শিক্ষকের মৃত্যুতে সবাই শোক পালন করছে। mourn এর পরে কে বসে, mourn for বসে, appropriate preposition। 5 নাম্বার, brave soldiers are willing to die dash their homeland। মানে মাতৃভূমির জন্য, দেশের জন্য, die for their homeland। 6 নাম্বার, উইদাউট প্রপার রেকর্ডস মেনি, মানে যদি তুমি প্রপারলি রেকর্ড করে না রাখো, সংরক্ষণ করে না রাখো। এই যে নোটের কথা বলি না, আমরা পড়াশোনা সবাই করছি, বাট নোট কিন্তু সবাই করছে না। নোট সবাই না করার কারণে কি হবে, মেনি ওল্ড ট্র্যাডিশনস বা মানে তোমার যে নলেজ সেটা কি হবে, মে সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন। সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন মানে চোখ বন্ধ করে আমরা সেখানে কি ব্যবহার করব, সিঙ্ক ইনটু অবলিভিয়ন। যদি এইটা বুঝি, যদি এইখানে এইটা আমরা বুঝি, যদি এইখানে আমরা এইটা বুঝি, তাহলে চলো আমরা এবার বোর্ড কোশ্চেনে যাই। যদি এইটা আমরা বুঝি তাহলে চলো, ভেরি গুড। অনেকে আমি নামগুলো বলি, কে কে আছে, সোয়েব হাসান, নাইমুল হাসান, কাফিয়া আফরিন, মাহিমা সুলতানা, ভেরি গুড। অবুজ বালক আছে, অনেকে আছে। কমেন্টগুলো একটু লেট করে আসছে, আমরা পড়ায় চলে যাই। তাহলে করো, এটাও 25 বোর্ডের কোয়েশ্চেন করে ফেলি। ইট ইজ নোন ড্যাশ অল দ্যাট, it is known dash all that কি হবে, it is known to all that one day all will pass away dash this earth। এই দুনিয়া থেকে সবাই চলে যাবে। pass away মানে কি, মারা যাওয়া, ডাই। মুখস্থ করে রাখি, pass away মানে হচ্ছে মারা যাওয়া। কোথায় থেকে, দুনিয়া থেকে। অনেকে আবার মনে করবে on this earth, না বাবা, এখানে বলছে দুনিয়া থেকে বিদায় নিবে, সে থেকে চলে যাবে সে, from। So we have no escape dash death। escape মানে কি, escape এর পরে কে বসবে, from। we have no escape from death। one day everyone will lie dash the icy lap of death। icy lap of death মানে কি, মৃত্যুর কোলে
বলে না মৃত্যুর কোলে শুয়ে যাওয়া, ওই অর্থে। এবং কোলে শোয়া এই অর্থে আমরা প্রিপোজিশন ব্যবহার করে লাই ইন, লিখে রাখবো সবাই, লাই ইন, কোলের মধ্যে। নর্মালি ইন কি হয়, কোনো কিছুর মধ্যে। আমরা কিন্তু আমরা যখন বাংলায় কেউ বলে যে যারা প্রেম প্রীতি করেছো তোমরা তো জানো এসব বিষয়, তোমাদেরকে তো শেখাতে হবে না এগুলো। বলে না যে প্রিয় তোমার কোলের মধ্যে সে ঘুমিয়ে গেল, কোলের উপর বলি না, কোলের মধ্যে বলি, কোলের মধ্যে, ভিতরে অর্থে আমরা কি বসাই, ইন বসাই। তাহলে লাই ইন দ্য আইসি, আইসি ল্যাব কেন, মৃত্যুর পরে মানুষ কি হয়ে যায়, পাথর হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, এই অর্থে বলা হচ্ছে আইসি। এরপরে চলে আসি, বিকজ ডেথ ইজ কমন ড্যাশ অল, দ্রুত তোমরা কমেন্ট করে ফেলবা, কমন টু অল, সো উই শুড নট মোর্ন ড্যাশ দ্য ডেড, যে মারা গেছে ওর জন্য শোক পালন করা উচিত হবে না। তাহলে mourn for the dead. Death is inevitable, মৃত্যু হবেই, এটা চিরন্তন। But those who die, there's the country, দেশের জন্য মারা যাও তাহলে কি হবে, those who die for the country are immortal, তারা অমর। Their memory does not sink dash oblivion, তাদের কথা কেউ ভুলে যায় না, বীরশ্রেষ্ঠদের কথা, মুক্তিযুদ্ধ যারা মারা গিয়েছে তাদের কথা কিন্তু আমরা এখনো ভুলি না। তাহলে sink into oblivion. There is no medicine that can save a man from death. এমন কোন মেডিসিন নাই যেটা মানুষকে, এমন কোন মেডিসিন নাই যেটা মানুষকে কি করবে, মৃত্যু থেকে বাঁচাতে পারবে, মানে সবাই মারা যাবেই। Therefore we should always be ready dash death, মৃত্যুর জন্য, জন্য অর্থে কে বসে, ফর বসে, we should always be ready for death, আমাদের সব সময় মৃত্যুর জন্য রেডি থাকা উচিত। ডান। ওকে, এবার বলো তো ভাইয়া কার কয়টা হয়েছে, সোনামণি বলে ফেলো দেখি কার কয়টা হয়েছে। এবার আমরা পরেরটায় চলে যাব। এবার একটু আমরা দ্রুত আগাবো, যেহেতু আমাদের সময় অনেক অনেক পার হয়ে গিয়েছে, 10:18 বাজে। এন্ডো উইথ আমরা আগেই পড়েছি, কাউকে কোনো কিছু পাওয়া অর্থে আমরা বলি শি ইজ এন্ডোড উইথ গ্রেট আর্টিস্টিক ট্যালেন্ট, সে মানে বিশেষভাবে সে তার আর্টিস্টিক ট্যালেন্টটা সে পেয়েছে, এন্ডো উইথ। ফেভারেবলি অফ মানে প্রিয়, কোনো কিছুর প্রিয়, হ্যাঁ। পিপল শুড থিঙ্ক ফেভারেবলি, বা ভালোভাবে, পজিটিভলি বলতে পারো তুমি। ফেভারেবলি মানে হচ্ছে পক্ষে, কারো পক্ষ নেওয়া, হ্যাঁ, এই অর্থে। তাহলে ফেভারেবলি পরে আমরা কি বসাবো, অফ বসাবো। পিপল শুড থিঙ্ক ফেভারেবলি অফ দোজ, তাদের পক্ষে চিন্তা করা উচিত বা তাদের কথা বিবেচনা করা উচিত। দোজ হু হেল্প আদার্স, যারা অন্যদেরকে কি করে, হেল্প করে। তাহলে ফেভারেবলি পরে আমরা কি বসাবো, অফ বসাবো। কমেন্ট করে ফেলি সবাই, ফেভারেবলি পরে কে বসবে, অফ বসবে। ইন নিড মানে প্রয়োজন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা পড়ছি না আমরা, ভাব সম্প্রসারণ ইংরেজিতে প্রভাব পড়েছি, তাই না। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, তাহলে ইন নিড মানে প্রয়োজন বোঝায়। উই শুড সাপোর্ট পিপল ইন নিড, যারা অভাবে আছে, যারা দুঃখে আছে, তাদের বিভিন্ন কিছু প্রয়োজন, আমাদের তাদেরকে সাপোর্ট করা উচিত। বিটুইন বা অ্যামাং, মধ্যে অর্থে, কিছু মানুষের মধ্যে, কিছু জিনিসের মধ্যে অর্থে আমরা সেখানে বিটুইনও ব্যবহার করতে পারি, আমরা সেখানে অ্যামাংও ব্যবহার করতে পারি। বিটুইন বসে দুই জনের ভিতরে, আর অ্যামাং বসে সাধারণত, এটা সাধারণ নিয়ম, ব্যতিক্রম আছে বা তোমাদের লাগবে না, এইচএসসি তে এটাই এনাফ, যে অ্যামাং বসে দুইয়ের অধিকের ভিতরে, বিটুইন বসে দুই জনের ভিতরে। যেমন হেল্পিং আদার্স, অন্যদেরকে হেল্প করা, স্ট্রেনথেনস রিলেশনশিপ মানে সম্পর্কটা শক্তিশালী করে, ড্যাশ পিপল মানুষের মধ্যে। যখন আমরা কাউকে হেল্প করি, যখন সমাজের মানুষজন একে অন্যকে হেল্প করে, তখন কিন্তু মানুষের মানুষের সম্পর্ক শক্তিশালী হয়। এখানে কি একজন মানুষ নাকি একের অধিক? অবশ্যই ভাই, এখানে তো হাজার হাজার লাখ লাখ মানুষের কথা বলা হচ্ছে, এই জন্য আমরা এখানে কি বসাবো, অ্যামাং পিপল। তারপরে ইন টার্মস অফ, কোনো কিছুর ক্ষেত্রে, কোনো কিছু বিবেচনায়, এই অর্থে আমরা ইন টার্মস অফ বলি। যে অনেকে দেখবা টাকা 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 করে শুধু, তার মানে কি সে সবকিছু কিসের বিবেচনায় করে, টাকার কথা, ইন টার্মস অফ মানি। কেউ আছে বিউটি, ইন টার্মস অফ বিউটি। কেউ আছে হেলথ, স্বাস্থ্য, ইন টার্মস অফ হেলথ, কোনো কিছুর সাপেক্ষে, এই অর্থে আমরা ইন টার্মস অফ ব্যবহার করি। যে ইউ শুড নট মেজার হিজ ডেডিকেশন,
তার যে ডেডিকেশন, এটাকে তোমার টাকা দিয়ে বিবেচনা করা উচিত হবে না। তাহলে আমরা কি অ্যান্সার করব? ইন টার্মস অফ। এটা অ্যাপ্রোপ্রিয়েট, ইন টার্মস অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, তোমরা কি আমার সাথে আছো ভাইয়া? তোমরা কি আমার সাথে আছো? উপকার হচ্ছে কিনা আমাকে একটু জানাবা, মাঝে মাঝে আমাকে একটু কষ্ট করে জানাবা সোনামণিরা। হ্যাঁ, প্লিজ জানাবা ভাইয়াকে। তারপরে মেজার্ড বাই, এই মেজার্ড এর পরে ব্যক্তি হোক বস্তু হোক আমরা সাধারণত বাই ব্যবহার করি যদি দ্বারা অর্থ প্রকাশ করে, কোনো কিছু দ্বারা মেজার করা। আবার ইন টার্মস অফ কিন্তু আলাদা জিনিস, এটা একসাথে বসবে। ইন টার্মস অফ কিন্তু একসাথেই বসবে। আর মেজার্ড বাই মানে কোনো কিছু দ্বারা পরিমাপ করা, এই অর্থে বোঝানো হয়। ট্রু সাকসেস ইজ মেজার্ড ড্যাশ হার্ড ওয়ার্ক। যদিও আমাদের বর্তমান জামানা এটা না, ট্রু সাকসেস এখন দেখে যে চাকরি পাইছে কিনা, টাকা কামায় কিনা, সে শো অফ করে কিনা, বাট আসলেই কঠোর পরিশ্রমটাই কিন্তু আসলে সফলতা। পরিশ্রম করেছো, কঠোর পরিশ্রম করেছো, হয়তো ফল পাও নাই, এটাই সাকসেস। তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ পর্যায়ে সবকিছু করেছো, সময় নষ্ট করনি, আড্ডা দেওনি, কোনো কিছু কালক্ষেপণ করনি, সঠিক সময় পড়েছো, নামাজ কালাম করেছো, মডেল টেস্ট দিয়েছো, পরীক্ষা দিয়েছো, সফলতা পাওনি, নো প্রবলেম, তুমি নিজেই আসলে সফল। কিন্তু বর্তমান জামানায় সবকিছু এমন ভাবে দেখানো হয়, এমন ভাবে মানুষজন আচার আচরণ করে, এই জন্য বলা হয় যে, মানুষ বলে যে অনলি রেজাল্টস আর রিওয়ার্ডেড, নট দ্য এফোর্টস। ফলাফলটাই সবাই শুধু দেখে, পরিশ্রম কখনো কেউ দেখে না। তুমি সারাদিন পরিশ্রম করছো, এ প্লাস পাওনি, মানুষ বলবে ও বাজে, ও পড়াশোনা করে না, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ও বখাটে হয়ে গিয়েছে। কিন্তু তুমি সারাদিন ঘুরে বেড়াইছো, বন্ধুর দেখে পরীক্ষায় এ প্লাস পেয়েছো, দেখা দেখি করে নকল করে বা সামথিং এলস, ট্রু নলেজ নাই তোমার ভিতরে, তা মানুষজন কি বলবে জানো? আমি নিজ চোখে দেখেছি, ও অনেক পরিশ্রম করেছে, ও অনেক মেধাবী। এনিওয়ে, পরে চলে আসি। তাহলে ট্রু সাকসেস ইজ মেজার্ড বাই হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের দ্বারা আসলে সফলতাটাকে বিবেচনা করা হয়। ফর্ম অফ, কোনো কিছু ধরন, কোনো কিছু গঠন, কিরকম? গিভিং উইদাউট এক্সপেক্টিং, আমি তোমাদেরকে ফ্রি ক্লাস দিচ্ছি কোনো এক্সপেকটেশন ছাড়াই। তুমি যদি কমেন্ট নাও করো চলবে, আমি কিন্তু ক্লাস করাবো। তুমি যদি শেয়ার নাও দাও, আমি কিন্তু ক্লাস করাবো। তুমি যদি বলো ফাইম খারাপ, তাও আমি কিন্তু ক্লাস করাবো। এটাকে বলা হয় গিভিং উইদাউট এক্সপেক্টিং ইজ আ ফর্ম ড্যাশ কাইন্ডনেস। এটা একটা মহানুভবতার ধরন বা রূপ, এই অর্থে আমরা ফর্ম অফ বসাই। ফর্ম মানে রূপ, আর মহানুভবতার র মানে কে বসে? অফ। র মানে কি বসাবো ভাইয়া? অফ, ফর্ম অফ কাইন্ডনেস। যদি এগুলো পারি, যদি আমরা এগুলো পারি ভাইয়া, আমার এখানে আইপ্যাডে কমেন্ট গুলো মানে হচ্ছে না, অটো রিফ্রেশ হচ্ছে না। ফোনে যেটা হয়, ফোনে অটো কমেন্ট দেখা যায়, এখানে রিফ্রেশ করতে হয়। যদি পারি আমরা এগুলো সলভ করে ফেলতে সবাই। আমি একটু পানি খাই। সবাই একটু সলভ করে ফেলি কষ্ট করে। এক নাম্বার, দ্য ইয়াং আর্টিস্ট ইজ এন্ডোড উইথ, বহুবার পড়ানো হয়েছে। টিচার্স থিঙ্ক ফেভারেবলি, ফেভারেবলি মানে কি? পক্ষে, ভালো, তাই না? তাহলে ফেভারেবলি অফ স্টুডেন্টস হু পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন ক্লাস, যারা অনলাইন ক্লাসেও অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, কমেন্ট করে, প্রশ্ন করে, তাদের সম্পর্কে টিচার ভালো মতামত পোষণ করে বা ভালো ধারণা পোষণ করে, এটাকে বলা হচ্ছে ফেভারেবলি। ভলান্টিয়ার্স হেল্প ফ্যামিলিজ ইন নিড, ইন নিড ডিউরিং ন্যাচারাল ডিজাস্টার, যখন ন্যাচারাল ডিজাস্টার্স হয় তখন ভলান্টিয়ার্সরা যে সকল ফ্যামিলির প্রয়োজন বা বিপদে আছে, সমস্যা আছে, তাদেরকে হেল্প করে। ইন নিড। প্লেইং স্পোর্টস টুগেদার স্ট্রেংথেনস দ্য রিলেশনশিপ ড্যাশ টিমমেটস, টিমমেটসদের মধ্যে, তাহলে মধ্যে অর্থে কে বসবে? বিটুইন অথবা অ্যামাং। এখন টিমমেট কি অনলি দুইজন? কখনোই না, দুইয়ের বেশি। এই জন্য কে বসবে সেখানে? অ্যামাং টিমমেটস। 5 নাম্বার, ট্রু লিডারশিপ ইজ মেজার্ড ড্যাশ দ্য ইম্প্যাক্ট অন পিপল নট অথরিটি। লিডারশিপ কি দিয়ে বিবেচনা করা হয়? ইম্প্যাক্ট, কার জীবনে কতটুকু পরিবর্তন নিয়ে আসতে পারছে, অথরিটি দিয়ে না, যে কে কত উপরে আছে এইটা না। তাহলে কি হবে এখানে? মেজার্ড বাই। রেসপেক্ট ফর এল্ডার্স শুড বি টট ড্যাশ চাইল্ডহুড, বড়দেরকে যে সম্মান করতে হবে এই জিনিসটা আসলে শৈশবকাল থেকে শেখা উচিত। থেকে অর্থে ফ্রম বসে, তাহলে টট ফ্রম চাইল্ডহুড। সবাইকে আমার সাথে আছি? ইয়েস না বলি? সাদিয়া আক্তার, থ্যাংক ইউ আপু। ইন টার্মস অফ ফ্রেজাল প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ।
এগুলোকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। আমার সাথে আছি কিনা ভাইয়া একটু ইয়েস না বলি দেখি, একটু ইয়েস না বলি, রিফ্রেশ না বললে হচ্ছেই না। পোলাপাইন আছে কিনা আমার সাথে জানি না আমি। একটু ইয়েস না বলে দেখি, এই তো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আরেকটা বোর্ড কোয়েশ্চেন করি, এবার নাম্বারিং লাগবে। তোমরা কিন্তু নাম্বার বলছো না কেউ, যে কত পাচ্ছি, 10-এর মধ্যে কত পাচ্ছি, কেউ কিন্তু বলছো না। খুব শিয়ানা হয়ে গিয়েছো তোমরা। না, এটা করা যাবে না বাবা, এত চালাকি তো ফাহিম ভাইয়ের সাথে করা যাবে না। চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু, দান করা মহৎ গুণ একটা। আ পারসন শুড বি এন্ডোড, কি হবে, একদম ঝড়ের বেগে, এন্ডোড উইথ দিস ভার্চু। ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি ড্যাশ দেয়ার ফেলো মেন এন্ড ডু দেম গুড। যে দান করে, যে মানুষের সাথে ভালোভাবে মেশে, এইটা কিন্তু তাকে অন্যের কাছে ভালো রূপে প্রমাণ করায়, এবং মানুষও তার জন্য কি করে, ভালো কিছু করতে চায়। তাহলে ফেভারেবলি অফ, এত কিছু বাদ, ফেভারেবলি পরে কে বসে, অফ বসে, শেষ। It is also the cheerful giving of one's possession. One's possession মানে কি, একজনের সম্পত্তি অন্যজনকে মানে মন খুলে দেয়া। cheerful giving মানে মন থেকে দেয়া, এখানে কোনো প্যারা নাই, কোনো লোড নাই, কোনো কিছু নাই। To someone in need, in need একটু আগে আমরা পড়েছি। This quality brings happiness dash earth. পৃথিবীর পূর্বে কে বসে, আমরা কিন্তু পৃথিবীর মধ্যে বাস করি না, পৃথিবীর উপরে তলে তলে বাস করি, উপরে, উপরার্থে কে বসে, অন আর্থ। তোমরা যদি চাও প্রেপোজিশনের উপরে আমি একটা রেকর্ডেড ক্লাস দিব, যেখানে প্রেপোজিশনের ব্যবহার গুলো আমি তোমাদেরকে শেখাবো। অন কোথায় বসে, ইন কোথায় বসে, অ্যাবাভ কোথায় বসে, ওভার কোথায় বসে, থ্রু কোন দিক দিয়ে বসে, অ্যাক্রস কোথায় বসে, ইনটু কিভাবে বসে, আউট অফ কিভাবে বসে, দেখাই দিব। কমেন্ট করবা বা আমাদের পেজে মেসেজ করবা, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে বলবা, ভাইয়া কানে আসলে ভাইয়া রেকর্ড করে দিবে ইনশাআল্লাহ। এরপরে আসি অন আর্থ এন্ড স্ট্রেংথেন্স, এই যে কোয়ালিটি, দান করা কোয়ালিটি, বা এই যে ভালোভাবে থাকার কোয়ালিটি, মানুষকে হেল্প করার কোয়ালিটি, এটা কি করে, স্ট্রেংথেন্স দ্য টাইস মানে সম্পর্ক, টাইস মানে হচ্ছে বাঁধন বা বন্ধন, অফ রিলেশনশিপ অ্যামাং মেন, মানুষের মাঝে। এখানে মেন মানে আবার পুরুষ মনে করিও না, সামগ্রিক অর্থে কিন্তু ম্যান মানে মানুষ, পুরুষ ঠিক আছে, ম্যান পুরুষ, উইমেন মহিলা ঠিক আছে, বাট ম্যান মানে সবাই কিন্তু বলা হয়, উইমেনরাও ম্যান। ওকে, ইট শুড নট বি মেজার্ড ড্যাশ অফ মানি, কি হবে, ইন টার্মস অফ, কি হবে এখানে, ইন টার্মস অফ মানি। রাদার ইট শুড বি মেজার্ড ড্যাশ দ্য স্যাক্রিফাইস, বাই দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স, যে আসলে টাকা দিয়ে বিবেচনা করা যাবে না, মানুষ কতটা স্যাক্রিফাইস করছে এটা তোমাকে বুঝতে হবে। ধরো তুমি আর্ন করো 100 টাকা, তুমি ডোনেট করলা, তুমি 100 টাকা থেকে ডোনেট করলা 10 টাকা, তার ডোনেট কি হলো, 10% হয়ে গেল, তাই না? ভার্সেস কেউ যদি 1 লাখ টাকা আর্ন করে এবং সে যদি মাত্র 100 টাকা দেয়, তোমার এই 10 টাকা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ বেশি, এটাকে ওয়েট বলে। এইটার কথা এখানে বুঝো, টাকা দিয়ে বিবেচনা করবো না, স্যাক্রিফাইস দেখতে হবে। ভাই 100 টাকাই ছিল, 10 টাকা দিয়ে দিছি, 1 লাখ থেকে 100 টাকা খুবই সামান্য। এনিওয়ে, ইট ইজ আ ফর্ম ড্যাশ সেলফ স্যাক্রিফাইস, এটা কিন্তু আত্মত্যাগ একটা, আমার নিজের জিনিস আমি কেন তোমাকে দিব, ত্যাগ না? ইয়েস, ইট ইজ আ ফর্ম অফ, একটা ধরন, একটা রূপ, স্যাক্রিফাইস ড্যাশ হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস। এটা এমন একটা আত্মত্যাগ যেটা ছাড়া বা ব্যতীত সমাজ এগিয়ে যেতে পারে না। লিখে রাখে সবাই, ছাড়া অর্থে উইদাউট বসে, ছাড়া অর্থে কে বসে, উইদাউট, উইদাউট হুইচ our society cannot progress. So everybody should practice this habit dash childhood, থেকে অর্থে কে বসবে, from childhood. এবার কমেন্ট করি সবাই, 10-এর মধ্যে কত পেয়েছি, আমি এবার কমেন্টটা দেখবো সবার, এবং সঙ্গে সঙ্গে আরেকজন কেউ একজন বলবা, নোট করছো কে, যে নোট করছো তার নোট আমি কালেক্ট করে গ্রুপে পোস্ট করব বা পেজে পোস্ট করব। কে কে নোট করছো বলো দেখি, যে নোট করছো সে নোট করার পরে আমার পেজের ইনবক্সে দিয়ে দিবা, আমি পোস্ট করব, দেখবো, দেখাবো সবাইকে যে দেখো আমাদের স্টুডেন্টরা নোট করে পড়ছে, পড়াশোনা করছে। দেখি কে কত পেয়েছে, দেখি কে কত পেয়েছে,
কাফিয়া আফরিন 9 এর মধ্যে 10 পাইছো নাকি 10 এর মধ্যে 9 পাইছো? আপু তুমি উল্টা লিখছো। ও তুমি উল্টা লিখছো আপু, 9টা আগে হবে, যে 9 পেয়েছি আউট অফ 10, 10 এর ভিতরে। সেলিম মিয়া 8 পেয়েছে, আর বাকিরা কি দেওনি নাকি? হ্যাঁ দিলে অনেকে, আমার শরম করি, ছি আমি বলে দিব কত পেয়েছি আমি, এতে আমার মান সম্মান চলে যাবে না? হাবিবুল্লাহ 9 পেয়েছে। স্যার নোট এখন করলে বুঝতেছি না। কাফি আফরিন পরে করিও, যখনই করবা আমাকে পাঠাই দিবা। ওকে চলে আসে নেক্সট, মাথায় ঢুকাই নেই নাম্বার অফ। এই নাম্বার অফটা মনে রাখবো, এটা সাবজেক্ট হলো এগ্রিমেন্টও কাজে লাগবে। এই নাম্বার অফ, এ নাম্বারের সঙ্গেও অফ বসে। আরেকটা মনে রাখবো, দা নাম্বার অফ। দা নাম্বার অফ পার্থক্য হচ্ছে, এ নাম্বার অফ হচ্ছে প্লুরাল, এই যে ভার্ব দেওয়া আছে প্লুরাল, আর দা নাম্বার অফ এর ভার্ব হবে সিঙ্গুলার। এটা মনে রাখবা। লেখো সবাই, কমেন্ট করো, লেখো এ নাম্বার অফ এর ভার্ব হবে প্লুরাল, দা নাম্বার অফ এর ভার্ব হবে সিঙ্গুলার। ডিপেন্ড অন, ভিভিআই, ডিপেন্ড অন আরো চেয়ার, ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা, আরো আছে। লেখো রিলাই অন, count on, bank on, rely on, count on, bank on, depend on, সবগুলো মানে হচ্ছে নির্ভর করা। নির্ভর করা চারটা সেম। যদি অন ভুলে যাও আপন লিখবা, তাহলে উই ডিপেন্ড অন, অথবা কেউ যদি আপন লেখে তাও হবে উই ডিপেন্ড অন অথবা আপন নেচার। আমরা প্রকৃতির উপর নির্ভরশীল, আমরা প্রকৃতির উপর নির্ভরশীল, আমরা প্রকৃতির উপর নির্ভরশীল। তাহলে ডিপেন্ড অন সবগুলো লিখে ফেলো দেখি ভাইয়া। ডিপেন্ড অন, ব্যাংক অন, কাউন্ট অন, রিলাই অন। আরেকবার তোমাদেরকে বলি, একটু কষ্ট করে আমাদের পেজটা সবাই শেয়ার দিবা, লাইভটা শেয়ার দিবা, যাতে করে আমাদের একটু পোলাপেন আমাদের গ্রুপের সবার সাথে আমাদের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, আমরা টার্গেট রাখি, আমার এই পেজের ফলোয়ার আজকে 8.9K আছে। চেষ্টা করি আমরা যদি সবাই মিলে শেয়ার করি তাহলে আজকের মধ্যে ইনশাআল্লাহ 9K ফলোয়ার্স হয়ে যাবে। কনভার্ট ইনটু মানে রূপান্তর করা। বড় সাইজে আছে, ওকে আমি ছোট করে দিলাম, সাইজ রূপান্তর করলাম, এটাকে বলা হয় কনভার্ট ইনটু, কোনো কিছু ইনটু। হ্যাঁ, ওয়াটার কনভার্টস ইনটু আইস। নরমালি ইনটু হয় ভিতরে প্রবেশ করা, আর এখানে হচ্ছে চেহারা পরিবর্তন করা, রূপ পরিবর্তন করা। হ্যাঁ, রূপ পরিবর্তন করা অর্থ কিন্তু কনভার্ট ইনটু হবে। তারপরে অ্যাড টু মানে যোগ করা, বা ঠিক ওইভাবে যোগ না, অ্যাড টু মানে বাড়ানো। অ্যাড টু মানে কি? বাড়ানো। অ্যাড টু দ্য বিউটি অফ নেচার, নেচার। আমরা যদি গাছ লাগাই, এটা আমাদের নেচারের বিউটি বাড়ায় দিবে, এই যে অ্যাড টু তখন বসবে। দিস উইল অ্যাড ড্যাশ ইউর হ্যাপিনেস। এই যে তোমরা যদি পড়াশোনা করো, চান্স পাও, এইটা তোমার বাবা মায়ের হ্যাপিনেস বাড়িয়ে দেবে। দিস উইল অ্যাড টু দ্য হ্যাপিনেস অফ ইউর প্যারেন্টস ইফ ইউ স্টাডি রেগুলারলি, অ্যান্ড যদি তুমি বোর্ডে ভালো ফলাফল করো। আর যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, বাবা মায়ের সুখ দেখবে কে, খুবই খুশি হবে তারা, অনেক খুশি হবে। জাস্ট তোমাকে চান্স পাইতে হবে। আর যদি চান্স না পাও, ঠিক উল্টা, বাবা মায়ের কষ্ট পাবে, দুঃখ পাবে, মানুষজন খারাপ কথা বলবে। আর যদি চান্স পাও, বাবা মা খুশি হবে, মানুষ সম্মান দিবে, টাকা পয়সা ভালো আর্ন করতে পারবা, এভরিথিং ভালোভাবে যাবে। এখন চয়েস তোমার হাতে, পড়বা নাকি পড়বা না। পড়লে চান্স পাবা, না পড়লে চান্স পাবা না। তারপরে কাম ফ্রম মানে আসা, কোনো কিছু থেকে আসছে, কোন একটা জায়গা থেকে আসছে, সেই অর্থে আমরা কাম ফ্রম ব্যবহার করতে পারি। লাইট ইজ কামিং ফ্রম দ্য সান, লাইট কই থেকে আসছে? বাবা সূর্য থেকে আসছে। অনেকে বলে আমার প্রিয়তমার তো সূর্য, আমার প্রিয়তমার মুখ থেকে আলো আসছে, তো লেখো লাইট ইজ কামিং ফ্রম মাই প্রিয়তমা। 6 নাম্বার, আচ্ছা এটা লিখে রাখো, অন সারফেস মানে কোন সারফেস মানে তল, এটা একটা তল, এটার উপরে আমি একটা কলম রাখলাম, তাহলে বলবো দা পেন ইজ অন মাই পাম বা হ্যান্ড, আমার হাতের উপরে বা তালুর উপরে কলমটা আছে। সারফেসের উপরে থাকলে আমরা অন বসে, অন আর্থ, অন সারফেস। যেমন there is oil dash the surface, সারফেসটার উপরে তেল আছে, তাহলে কি হবে? there is oil on। and on সাধারণত লেগে থাকা বোঝায়, স্পর্শ করে থাকা, স্পর্শ করে যখন থাকবে তখন সেখানে অন হবে। আর একটু উপরে উঠে মুভিং ওভার,
আর একটু উপরে অ্যাবাভ। আমি ব্যবহারগুলো একদিন একটা ক্লাসে বা একটা ভিডিওতে শেখাই দিব ইনশাআল্লাহ। যদি তোমরা চাও ভাইয়া, তাহলে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিব, যদি আল্লাহ চায়। ডান, এটা গেল। এবার ঝটপট উত্তর করো, যত দ্রুত সম্ভব উত্তর করে ফেলো। আমি একটু পানি খেয়ে নেই। এক নাম্বার কি হবে? A number of plants grow rapidly during the rainy season. বর্ষাকালে বেশ কিছু সংখ্যক গাছ খুব দ্রুত বাড়ে। Farmers depend on rainfall. Depend মানে হচ্ছে নির্ভর করা। মনে করো অন ভুলে গিয়েছি, তাহলে কি ব্যবহার করব? Depend upon rainfall for a good harvest. Harvest মানে ফসল। একটা ভালো ফসলের জন্য আমাদের কৃষক সমাজ কৃষকরা কি করে না, সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করে বা বৃষ্টির উপর নির্ভর করে। Heat can convert water. তাপ কি করতে পারে? পানিকে ভ্যাপর মানে বাষ্পে রূপান্তর করতে পারে। তাহলে এই যে রূপান্তর করা, চেহারা পাল্টিয়ে দেওয়া, কনভার্ট ইনটু। রেগুলার এক্সারসাইজ will add dash to your overall fitness. রেগুলার যদি ব্যায়াম করো, তোমার ফিটনেস তখন কি হবে? সুন্দর হবে। তাহলে যখন যে কোনো কিছু যোগ করলো, বাড়িয়ে দিল, এই অর্থে আমরা সেখানে কি বসাই? অ্যাড এর সঙ্গে আমরা টু বসাবো। বাকিরা কমেন্ট করে ফেলি। ওকে, 5 নাম্বার, উই হার্ড আ স্ট্রেঞ্জ নয়েজ। আমরা একটা অবাক করার মতো শব্দ শুনলাম। কামিং ড্যাশ দ্য নেক্সট রুম, ওই রুম থেকে আসছে। থেকে অর্থে কে বসবে? ফ্রম। কামিং ফ্রম দ্য নেক্সট রুম। 6 নাম্বার, দেয়ার ওয়াজ ডাস্ট ড্যাশ দ্য সারফেস অফ দ্য টেবল। টেবিলের উপরে ধুলা আছে। ধুলা কিন্তু লেগে থাকবে। লেগে থাকা, স্পর্শ করা অবস্থায় কে বসে? অন। কমেন্ট করো। স্পর্শ করে লেগে থাকা কোনো কিছুর উপরে সেখানে কে বসবে? অন বসবে। তাহলে কি হবে? অন দ্য সারফেস অফ দ্য টেবল। 7 নাম্বার, দ্য সারফেস ড্যাশ দ্য লেক। এবার সারফেস মানে তল, লেক মানে হ্রদ বা নদী মনে করো, পুকুর মনে করো, কথার কথা, পন্ড মানে পুকুর, পুকুর মনে করো। পুকুরের উপর ভাগটা, পুকুরের র আছে, র হলে কি হবে? অফ। দ্য সারফেস অফ দ্য লেক, লেকের পানি বা লেকের তলটা, লেকের যে আবরণ, ওইটাকে বোঝানো হচ্ছে এখানে। লুকড স্মুথ অ্যান্ড কাম, পানিটা খুব শান্তশিষ্ট ভাবে আছে, কোনো নড়বড় নাই, এটাকে বোঝানো হচ্ছে। ওকে, এই বলো ক্লিয়ার কিনা? ইয়েস নো, ইয়েস নো, দ্রুত ইয়েস নো বলে ফেলি, দ্রুত ইয়েস নো বলে ফেলি, দ্রুত ইয়েস নো বলে ফেলি, দ্রুত ইয়েস নো বলে ফেলি সবাই। ডান, চলো এবার আমাদের প্যাসেজ 4 নাম্বার। তাড়াতাড়ি, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা লাইভটা শেষ করবো ইনশাআল্লাহ। উপকার হচ্ছে কিনা ভাইয়া? উপকার হচ্ছে কিনা? ইয়েস নো বলে ফেলি। 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 4 নাম্বার, দ্য ফার্স্ট নাম্বার অফ। আমরা এ নাম্বার অফ পড়ছি, এখন কি দেওয়া আছে? দা নাম্বার অফ। তাহলে দা নাম্বার হলে কে বসবে? অফ। এবং দা নাম্বার অফ হলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। এই যে দেখো, সিঙ্গুলার ভার্ব দেওয়া আছে, ভার্বের সাথে এস বাই এস যোগ করলে কি হয়? সিঙ্গুলার হয়ে যায়। এরপর ইকোসিস্টেম, দ্য প্ল্যান্টস হুইচ স্টে আন্ডার ওয়াটার। যে সকল পানিগুলো, যে সকল পানি কেন বলছি, যে সকল উদ্ভিদগুলো, গাছগুলো পানির নিচে থাকে, আন্ডার ওয়াটার, ডিপেন্ড ড্যাশ অন দ্য লাইট কামিং ড্যাশ দ্য সান ড্যাশ দেয়ার গ্রোথ। বাংলায় বলি, পানির নিচে যে সকল প্ল্যান্টস গুলো থাকে তারা নির্ভর করে, তারা আলোর উপর নির্ভর করে, ডিপেন্ড অন। এবং আলো কোথা থেকে আসছে? সান থেকে আসছে। থেকে অর্থে কে বসে? কামিং ফ্রম দ্য সান ড্যাশ দেয়ার গ্রোথ, তাদের গ্রোথ এর জন্য। জন্য অর্থে কে বসে? জন্য অর্থে ফর বসে, ফর দেয়ার গ্রোথ। তাহলে দেখো, এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা অ্যাপ্রোপ্রিয়েট, ওইটা ব্যবহার, এটা ব্যবহার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও আসছে, প্রিপোজিশনের ব্যবহার বা ইউসেজ সেখান থেকেও আসছে। আমাদেরকে সবগুলো মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, তাইলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমরা পরীক্ষা হলে খুব ভালো করতে পারি। They also draw the atmospheric carbon dioxide. Atmospheric carbon dioxide মানে বাতাসে বা বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, এগুলোকে তারা শোষণ করে নেয়। ড্র মানে টেনে নাও, মানে শোষণ করে নেয়। Dash the air above. They also draw the atmospheric carbon dioxide from the air above, মানে উপর থেকে, বাতাসের উপরে যেটা থাকে, মানে আমাদের উপরে যেটা, বা পানি, ওগুলো তো পানির নিচে,
আর এয়ারটা কোথায়? পানির উপরের লেয়ারে আছে, উপর থেকে তারা শোষণ করছে এন্ড কনভার্ট দেম ইনটু, তারা সেগুলোকে কি করে? অক্সিজেনে রূপান্তর করে। দ্য ফ্লোরা, ফ্লোরা মানে উদ্ভিদকুল, আর ফাউনা, ফাউনা মানে হচ্ছে প্রাণীকুল। দ্য ফ্লোরা ড্যাশ দ্য সারফেস, দ্য ফ্লোরা ড্যাশ দ্য সারফেস ড্যাশ দ্য ওয়াটার অ্যান্ড ড্যাশ দ্য অ্যাস্থেটিক বিউটি। দ্য ফ্লোরা অফ দ্য সারফেস, যে পানির উপরে, পানির সঙ্গে লেগে থাকে যে সকল উদ্ভিদকুল, যেমন কচুরি পানা আছে, আরো বিভিন্ন ফুল জন্মগ্রহণ করে পানির উপরে, এইটা বলছে দ্য ফ্লোরা ড্যাশ দ্য সারফেস। আচ্ছা, তাহলে আমরা এখানে অফ দিব না, তাহলে খেয়াল করো পানির উপরে যেগুলো থাকে, তাহলে উপরে অর্থে কে বসে? অন বসে। দ্য ফ্লোরা অন দ্য সারফেস ড্যাশ দ্য ওয়াটার, পানির, অফ দ্য ওয়াটার অ্যাডস টু দ্য অ্যাস্থেটিক বিউটি। এই যে পানির উপরে যখন এই সারফেসটাতে, পানিতে যখন ফুলগুলো জন্মায়, কচুরি পানা জন্মায়, তখন দেখতে কেমন লাগে বলো দেখি ভাইয়া? খুবই সুন্দর লাগে কিনা? অবশ্যই সুন্দর লাগে। এইটাকে বলা হচ্ছে অ্যাড টু দ্য অ্যাস্থেটিক বিউটি। তারপরে কি বলেছে? তারপরে বলেছে দিস প্ল্যান্টস, এই প্ল্যান্টস গুলো সামটাইম স্প্যান ভ্যাস্ট লেন্থস, মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়, বিলো দ্য সারফেস অফ দ্য ওশেন, মানে সমুদ্রের কথা বলছে এখন, সমুদ্রের অনেক নিচ পর্যন্ত, সমুদ্রের র যখন থাকবে সেখানে চলে আসবে অফ। আমাদের একটু বাংলা করতে হবে, আমরা যদি বাংলা করি সেক্ষেত্রে আমরা ব্যবহারগুলো পাবো, আর যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো আসলে ব্যবহার দিয়ে খুব একটা হয় না, ওগুলো মুখস্থ করতে হয়। ভাইয়া আমরা বুঝতে পারছি কিনা একটু জানাই আমাকে, আমরা বুঝতে পারছি কিনা ভাইয়া? একটু ইয়েস না বলে ফেলি সবাই, সবাই একটু ইয়েস না বলে ফেলি দেখি, সবাই একটু ইয়েস না বলি। আর একটা সলভ করবো আমরা, যদিও দুইটা আছে, তোমরা বলো তো দুইটাই সলভ করবো না একটা সলভ করবো? ওকে, একটু দ্রুত আগাই তাহলে। বর্ন ইনটু, জন্মগ্রহণ করা, কোন ফ্যামিলিতে, ধনী পরিবার হোক বা যেখানেই হোক, জন্মগ্রহণ করা, তো আমরা কি বসাবো সেখানে? বর্ন ইনটু দিয়ে দিব। এন্ড জন্মগ্রহণ করা সবসময় প্যাসিভ, মনে রাখতে হবে। জন্মগ্রহণ প্যাসিভ, কিন্তু মৃত্যু অ্যাক্টিভ। যেমন হি ডাইড, হ্যাঁ, কিন্তু জন্মগ্রহণ করা কি? প্যাসিভ। দে আর বর্ন, আই এম বর্ন, হি ওয়াজ বর্ন, এরকম। তারপরে বিসেট উইথ, মানে বেষ্টিত হওয়া, হ্যাঁ, চারপাশে লেগে থাকা, এই অর্থে যে সবসময় থাকে, পরিবেষ্টিত হওয়া। সারাউন্ডেড উইথ, বিসেট উইথ কাইন্ড অফ একই অর্থে ব্যবহার করা যেতে পারে। দ্য কান্ট্রি ইজ বিসেট উইথ প্রবলেমস, মানে এই দেশের চারদিকে, এই দেশের মধ্যে প্রবলেম লেগেই আছে, মানে বাংলাদেশের কথা বলছে। সারাউন্ডেড হইলেও কে বসে? উইথ বসে। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারদিকে অনেক গাছগাছালি, তাহলে সারাউন্ডেড উইথ ট্রিস বা ফরেস্টস। ওকে, 8 পেয়েছে, ভেরি গুড। 8 পাও কিন্তু খুবই ভালো, 8 পাও মানে খুবই ভালো। তুমি যদি একবার পড়ে 8 পাও, তাহলে বাসায় রিভিশনে তো 10ই পাবা ইনশাআল্লাহ। রাইট অ্যাবাউট, কোনো কিছু সম্পর্কে, সম্পর্কে বললে কে বসবে? অ্যাবাউট। সম্পর্কে আমি লিখতেছেন এখানে, হ্যাঁ, সম্পর্কে বসলে কে বসবে? অ্যাবাউট। ডেট্রয়েট হচ্ছে জায়গার নাম, ইন, জায়গার পূর্বে, বড় জায়গার পূর্বে ইন বসে, লেখো ইন প্লাস বড় জায়গা, মানে বড় একটা জেলা শহরের কথা বলতে পারো তুমি, বড় জায়গা, দেশের কথা বলতে পারো, দেশের পূর্বে ইন বসে, জেলার পূর্বে ইন বসে, বড় জায়গা। ডেট্রয়েট জায়গার নাম, একটা কবি রবার্ট হেইডেন জন্মগ্রহণ করেছিলেন আমেরিকাতে, ওইটা আর কি। ইন পার্ট মানে আংশিক ভাবে, আমরা প্যাসেজটা পড়লে বুঝতে পারবো। যেমন শি ওয়াজ রেইজ ইন পার্ট বাই হার আঙ্কেল, মানে সেটা চিরজীবন তার আঙ্কেল দ্বারা পালিত হয় নাই, আংশিক কিছু অংশ বা তার জীবনের কিছু সময় তার আঙ্কেলের দ্বারা সে পালিত হয়েছিল। বাই কোনো কিছু দ্বারা, ব্যক্তির দ্বারা হলে বাই, প্রথমেই পড়াইছি। দ্য চাইল্ড ওয়াজ রেইজড বাই ফস্টার প্যারেন্টস, মানে পালিত বাবা। দত্তক নেওয়া বোঝো, সন্তান একজনের পালে আরেকজন, ওটাকে বলে ফস্টার প্যারেন্টস। ওয়েস্টার্ন দেশে এটা খুবই অ্যাভেইলেবল, অনেকের বাচ্চা কাচ্চা হয় না, ওরা বাচ্চা ফস্টার করে, দত্তক নেয়, অ্যাডপ্ট করে। ইন, সালের পূর্বে ইন বসে, সালের পূর্বে ইন বসে, সালের পূর্বে ইন বসে, মাসের পূর্বেও ইন বসে। সালের পূর্বে ইন বসবে, মাসের পূর্বেও ইন বসবে। তাহলে এটা সলভ করে ফেলে দেখি সবাই, দ্রুত সলভ করে ফেলি সবাই, দেখি দ্রুত সলভ করে ফেলি। ঝড়ের বেগে,
11টা বাজার আগে আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শেষ করে বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? She was born into a middle class family with strong values. The company is beset with financial difficulties. কোম্পানিতে প্রচুর আর্থিক সমস্যা। The journalist writes dash social issues. জার্নালিস্ট কি করে? সামাজিক বিষয়গুলো নিয়ে লেখে। তাহলে writes about social issues in her articles. My cousin works dash ঢাকা। ঢাকা শহরে কাজ করে। ঢাকা একটা বড় শহর না? তাহলে কে বসবে এখানে? ইন। সরি, বড় জায়গায় পূর্বে কে বসবে? বড় জায়গায় পূর্বে কে বসবে? ইন বসবে। She was raised dash part হলে ইন বসাই দিব, মুখস্থ করে রাখি। The boy was cared for মানে যত্ন নেওয়া, এটা হয়ে গেছে। কার দ্বারা যত্ন নেওয়া হয়েছিল বা কার দ্বারা পালিত হয়েছিল? বাই ফস্টার প্যারেন্টস। হ্যাঁ, দ্য ফেমাস রাইটার ডাইড ইন এত। সালের পূর্বে কে বসবে? ইন বসবে। সালের পূর্বে কে বসবে? ইন বসবে। থ্যাংক ইউ। যারা এখনো ক্লাসে আছো, তোমাদের জন্য আমার পরিশ্রম, তোমাদের জন্যই ভাইয়া আমরা কি করছি? পরিশ্রম করছি, এবং থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। তাহলে আসি 5 নাম্বারটা করে ফেলি। 5 নাম্বারটা করে ফেলি। রবার্ট হেইডেন ওয়াজ বর্ন, তাহলে পুয়ার ফ্যামিলি জন্মগ্রহণ করেছিল, সে কি বলবো? বর্ন ইনটু। কোথায়? ইন ডেট্রয়েট। জায়গার নাম, স্টেটের নাম। ইন দ্য ইউএসএ, দেখো বড়টা স্টেটের নাম, ইন বসছে। দেশের নামের পূর্বেও কে বসছে? ইন বসছে। আবার সালের পূর্বেও কে বসছে? সালা না, কিন্তু সাল। সাল মানে বছর। অনেকে মনে করে সালার পূর্বে ইন, আবার এটা কেমন জিনিস? না, সালা না, সাল। সালের পূর্বেও কে বসছে? ইন বসছে। And had a difficult childhood beset with eyesight problems. তোমরা দেখবা those winter Sundays যে গল্পটা আছে, যে কবিতাটা, সরি গল্প না, কবিতাটা আছে, কবিতাটা পাতা উল্টায় দেখবা কবি সম্পর্কে লেখা আছে। ওখানে এই আমেরিকান পোয়েট রবার্ট হেইডেনের একটা ছবি দেওয়া আছে, দেখবা বিশাল বড় চশমা পড়ছে, এত মোটা একটা গ্লাস। ও ছোট থেকে চোখের সমস্যা ছিল। He was raised in part by foster parents and missed father's caring love. এই কবিতাটা কিন্তু পিতা নিয়েই লেখা, পিতা সম্পর্কেই লেখা। তো সে যেহেতু দত্তক নেয়া ফ্যামিলিতে বড় হয়েছে, সে পিতার মমতা সে সারা জীবনে মিস করেছিল। বাট ইন দ্য সনেট, এটা কিন্তু সনেট ছিল, হ্যাঁ, দেখবা লাইনগুলো ভালো করে পড়ে দেখবা। সনেট মনে হয় 14টা লাইন থাকে, আমি যদি ভুল না বলি। which is dash a childhood memory, এটা একটা শৈশবের স্মৃতি সম্পর্কে লেখা। তাহলে সম্পর্কার্থে কে বসে? about a childhood memory. he writes dash a father, কার সম্পর্কে লিখছে? একজন পিতার সম্পর্কে লিখেছে। সম্পর্কে অর্থে কে বসবে? about a father, probably his own, হয়তোবা তার নিজের বাবাকে নিয়েই সে লিখেছে। আমরা জানি না বাবাকে নিয়ে লিখছে, হয়তো তার নিজের বাবাও হতে পারে, সেটা নাও হতে পারে। who is harsh and often angry, যে খুবই কঠোর ছিল, রাগীও ছিল, তবে but does love his son, এই যে does love মানে জোর দিয়েছে। আমরা কিন্তু বলতে পারতাম loves, আমরা loves না বলে কি বললাম? does love। তোমরা যদি কাউকে জীবনে প্রপোজ করো, এইভাবে বলবা, এইভাবে বলবা, I do love you। এটা মানে কি জানো? বেশি ভালোবাসা। আর যদি বলে আই লাভ ইউ, ঠিক অল্প ভালোবাসা। বেশি আবেগ প্রকাশ করবা, আই ডু লাভ ইউ, আমি তোমাকে ভালোই বাসি, একদম একদম জোরে সোরে, মানে এমফাসিস দিলাম আমি সেখানে। তাহলে বাট ডাজ লাভ হিজ সন ইন হিজ ওন ওয়ে, নিজের ভাবে, নিজের মতো করে। পিতার ভালোবাসা কিন্তু ডিফারেন্ট হয়। মায়ের ভালোবাসা হাত দিয়ে খাওয়াই দেওয়া, চুল আশ্রয় দেওয়া, মাথা টিপে দেওয়া, পা টিপে দেওয়া, যত্ন নেওয়া, এটা মায়ের ভালোবাসা। পিতার ভালোবাসা ডিফারেন্ট। হি গিভস ইউ সিকিউরিটি, তোমাকে সিকিউরড লাইফ দেওয়াটা তার কাছে ভালোবাসার ধরন। প্রত্যেকের ভালোবাসার ধরন ভিন্ন হয়, প্রত্যেকের লাভ ল্যাঙ্গুয়েজ সেম হয় না। কেউ কথা প্রকাশ করে ভালোবাসা দেখায়, কেউ আবেগ প্রকাশ করে ভালোবাসা দেখায়, কেউ আবার কাজের মাধ্যমে ভালোবাসা দেখায়, অনেকে আছে রাগের মাধ্যমেও ভালোবাসা দেখায়। এটাই এখানে বলতেছে যে সে তো বাবা তার মতো করে ভালোবাসা দেখাতো, আর কি ভালোবাসতো। হেইডেন আ ব্ল্যাক আমেরিকান, এটাকে অ্যাপোজিটিভ বলে। আমরা যখন মডিফায়ার্স এর ক্লাস করবো তখন দেখবো 2 কমার মাঝখানে অ্যাপোজিটিভ বসানো হয়। রোট ড্যাশ ব্ল্যাক এক্সপেরিয়েন্সেস, মানে নিগ্রোদের যে ধরনের
বৈষম্যের শিকার হতো সেগুলো সম্পর্কে এখানে অ্যাবাউটই হওয়ার কথা। রোড ড্যাশ ব্ল্যাক এক্সপিরিয়েন্সেস অ্যান্ড হিস্টোরি, রোড অ্যাবাউট, সে নিগ্রোদের অভিজ্ঞতা সম্পর্কে লিখেছে এবং ইতিহাস সম্পর্কে লিখেছে। হি ডাইড ইন 1980, সে 1980 সালে মারা গিয়েছিল। আরেকটা আছে, করবো কি করবো না, ইয়েস না বলে ফেলি, তোমাদের মতামতের প্রাধান্য দিব। আর 10 মিনিট আছে, তোমরা যদি চাও আমি আরেকটা আছে যে প্ল্যানিং আমি ক্লাস নিতে আসছি, আমরা সেই প্ল্যানিং এর মধ্যে আছি এখনো। ইয়েস নো দ্রুত। ভাই মেয়ে মানুষ ভালো না, সহান ভুল কথা। কিছু মেয়ে ভালো না, অনেকে বলে ছেলে বাজে, ছেলেরা বাজে, ছি। কিছু ছেলে ভালো না। ভালো খারাপ আসলে সবাই কখনো হইতে পারে না। সবার মাঝেই ভালো আছে, সবার মাঝেই খারাপ আছে। কেউ ভালোটা প্রকাশ করে, যেমন আমি তোমার কাছে ভালো করে পড়াচ্ছি, তুমি যদি আমার পড়া বোঝো তুমি বলবা হি ইজ দ্য বেস্ট টিচার আমার চোখে দেখা। যে আমার পড়া বুঝবে না বা কাউকে যদি কোনো স্টুডেন্ট আমি যদি কোনোভাবে একটু ইনসাল্ট করি, একটু যদি অপমান করি, একটু বকা দেই, ও বলবে বাজে শিক্ষক, তাহলে ও আমাকে বলবে খারাপ, তুমি আমাকে হয়তো বলবে ভালো। আমরা আসলে বহুরূপী মানুষ, কারো কাছে আমি ভালো, কারো কাছে আমি খারাপ। একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না, একজন মানুষ সবার কাছে খারাপ হতে পারে না। ওই দিন দেখলাম একজন ছোট বাচ্চাকে মনে হয় রেপ করছে, খুন করার ট্রাই করছে, বা ধরো আমি এত দিকে যাচ্ছি না, কেউ খুন করছে, সে ধরা পড়ছে, ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, তারপরেও দেখবা সেই লোকের ওয়াইফ, সেই লোকের বাচ্চা, সেই লোকের বাবা, সেই লোকের মা তার জন্য কান্না করছে। দুনিয়ার সবার কাছে সে কিন্তু খারাপ, বা তাদের কাছে হয়তো বা সে ভালো। ওকে, আমরা জেনারেলাইজ কখনোই করব না, সবাই ভালো সবাই খারাপ, ঠিক আছে? ওকে, এবার আমরা আরেকটা প্যাসেজে যাব, জাস্ট এ মিনিট। শেষ করে দেই, হ্যাঁ শেষ করে দেই, জীবনে যাই হোক শেষ করতে হবে, জীবনে যাই হোক শেষ করতে হবে। যেটা নিয়ে আমরা পড়তে আসছি, মানে যে যতটুকু প্ল্যান নিয়ে আসছি ওইটুকু আমাদের শেষ করতে হবে, ইনশাআল্লাহ আমরা করব। দেখে তোমাদের লাস্টের কমেন্ট গুলা একটু, কে কত ঘন্টা পড়তেছো আমার স্বপ্নের ঢাবি, এই আমার স্বপ্নের ঢাবিকে সবাই একটু জানায় দাও যে কে কত ঘন্টা পড়ছো, জানায় দাও। সোনামণি খুব কষ্টে আছে, ও জানতে চায়, ও খুব উত্তেজনা, এই বলো বলো কত ঘন্টা পড়ছো, আমরা কম্প্যারিজনে যাব। ভাইয়া কে কত ঘন্টা পরে পড়ুক ওইটা বিষয় না, বিষয় হচ্ছে তোমার পড়া শেষ কিনা, তোমার সিলেবাস শেষ কিনা, এইটা ম্যাটার করে। এনিওয়ে, টোল্ড অ্যাবাউট, কাউকে কোনো কিছু সম্পর্কে বলা, এই অর্থে আমরা কি বসাই? অ্যাবাউট বসাই। হি টোল্ড মি অ্যাবাউট হিজ লাস্ট জার্নি অন দ্য সি, সে তার শেষ সমুদ্রে যাওয়ার গল্প সম্পর্কে আমাকে জানিয়েছিল। সম্পর্কে অর্থে আমরা কি বসাই? অ্যাবাউট বসাই। টু প্লাস ডিরেকশন, ডিরেকশন বা দিক, ভালো করে বোঝো, ডিরেকশন অথবা দিক বোঝাতে দুইটা প্রিপোজিশন ব্যবহার করা যায়, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে টু ওয়ার্ডস। এই টু আর টু ওয়ার্ডস এর পার্থক্য আছে। ধরো আমার গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, স্পেসিফিক জায়গা, আমি কি দিব? আই এম গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু আমি পুরান ঢাকায় যাব, আমার লক্ষ্য পুরান ঢাকা, বাট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে যাব, তাহলে আমি কি বলতে পারি? আই এম গোয়িং টুয়ার্ডস ঢাকা ইউনিভার্সিটি। তাহলে আমি যখন টুয়ার্ডস ব্যবহার করব তখন আমার লক্ষ্য ঢাকা ইউনিভার্সিটি না, আমি ঢাকা ইউনিভার্সিটির দিকে যাব। ঢাকা ইউনিভার্সিটি যেদিকে যায় ওই দিক দিয়ে যাব, বাট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবো না, আমি অন্য কোথাও যাব। আর যখন আমি সরাসরি টু বলবো তখন ওই জায়গাটাকেই বোঝা যায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েই যাচ্ছি। বুঝতে পেরেছো ভাইয়া? এটা যদি বুঝি তাহলে চলো একটু দেখি। বলছে কি, দ্য সেইলর্স সেইলড ড্যাশ দ্য সাউথ ইন সার্চ অফ নিউ ল্যান্ড। এটা তোমাদের গল্প আছে একটা, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, বুড়িগঙ্গা নদীর এখানে আসছে, এটা ব্যালাড কোলেরিজের। ওইখানে যে সেইলর নাবিকেরা যখন নৌকা নিয়ে বেরোইছে তখন তো এটা অনেক আগের সময়কার গল্প, চারদিকে শুধু বরফ আর বরফ আর বরফ, তারা নতুন নিউ ল্যান্ড মানে ভূমি খুঁজতে তারা বিভিন্ন দিকে যাচ্ছে। এই যে ডিরেকশন, এই অর্থে কি বলা হয়?
টু দ্য সাউথ। কেউ যদি বলে ভাইয়া টুয়ার্ডস দিলে কি হবে, হ্যাঁ দেওয়া যায়, মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রেই টু আর টুয়ার্ডস ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা যায়, মানে একটার জায়গায় আরেকটা ব্যবহার করা যায়। অ্যারাইভ এট, কোনো কিছুতে উপনীত হওয়া, সেটা জায়গা হতে পারে, সিদ্ধান্ত হতে পারে, কোনো কিছুতে আসা, সিদ্ধান্তে আসা, সবকিছুতে আমরা অ্যারাইভ এট ব্যবহার করতে পারি। দে অ্যারাইভড এট আ কোল্ড অ্যান্ড আ ডিস্ট্যান্ট প্লেস আফটার মেনি ডেজ, অনেক দিন খোঁজাখুঁজির পরে তারা একটা জায়গায় চলে আসতে পেরেছিল। স্পেসিফিক জায়গা হলে আমরা সেখানে অ্যাট বসাবো, আর অ্যারাইভ দিলে অ্যাট বসবেই, অ্যারাইভ হলে অ্যাট আসবে অ্যাপ্রোপ্রিয়েট। অল অ্যারাউন্ড, এই অল থাকলে অ্যারাউন্ড মানে চারিদিকে বোঝাবে। কি বোঝাবে? চারিদিকে। ভাইয়া কি বোঝাবে? চারিদিকে। কি বোঝাবে? চারিদিকে। আইস ওয়াজ অল অ্যারাউন্ড দেম, তার চারদিকে কি ছিল? বরফ ছিল। বলতো আমার চারদিকে মশা, তাহলে কি বলবো? মসকিউটোস আর অল অ্যারাউন্ড মি, আমার চারদিকে শুধু মশা মশা মশা, তাই না? তাহলে অল অ্যারাউন্ড। ইন দোজ ডেজ, দিনের পূর্বে ইন বসানো যায়, ওই দিনগুলোতে। ইন দোজ ডেজ, এইভাবে মুখস্থ করবা, মনে রাখবা। ইন দোজ ডেজ, ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে। ইন দোজ ডেজ। আর যে টুয়ার্ডস, এটাকে পড়ছি আমরা, দ্য সেলর্স স আ বার্ড ফ্লাইং টুয়ার্ডস দ্য শিপ। এখানে টু না দেওয়াটা ভালো, কারণ পাখি তো আর শিপে আসতেছে না, পাখি উঠতেছে, উঠতে উঠতে কি শিপে এসে পড়বে? এটা কি ওর ডিরেকশন, মানে ডিরেকশন, এটা কি ডেস্টিনেশন, ওটা গন্তব্য কি শিপে আসা? না, পাখিগুলো শিপের দিকে আসছে, এই অর্থে আমরা কি বসাতে পারি? টুয়ার্ডস বসাতে পারি। ধরো তোমাকে একটা সিনারিও দেই, তোমাকে একটা সিনারিও দিলাম। ধরো তুমি রাস্তায় হাঁটছো, খুব সুন্দর করে, তুমি খুব সুন্দর করে হাঁটছো রাস্তায়, একদম তুমি হেভি স্মার্ট হয়ে, গুড লুকিং ড্যাশিং বয়, একদম পোলাতো নয় যেন আগুনেরই গোলা। কিন্তু দেখলা সামনে দিয়ে কয়েকটা হিজড়া আসছে। এখন বলো তো, হিজড়া আর কামিং টুয়ার্ডস মি নাকি টু মি? বলো দেখি। এখন যদি সিনারি এমন হয় যে আশেপাশে কেউ নাই, ও তোমার কাছেই আসছে, তাহলে কি দিব? টু মি। তুমি বুঝছো যে ও আমার কাছে আসবে, বলবে এই টাকা দে, তখন কি বলবা? যে আমার কাছেই আসবে, তার মানে টু। আর যদি মনে করো অনেক লোক আছে, আমার কাছে আসতেও পারে, নাও আসতে পারে, তাহলে কি দিব? টুয়ার্ডস মি, আমার দিকে আসছে, আমার কাছেও আসতে পারে, বা আমার দিক দিয়ে অন্য দিকেও যাইতে পারে, এটা ওদের উপরে। তাহলে আমরা টু টুয়ার্ডস বুঝছি কিনা ইয়েস না বলে ফেলে আমাদের লাস্ট প্যাসেজে আমরা চলে আসছি, সর্বশেষ প্যাসেজে। এখনো প্রায় 15 জনের মতো আছো, আমি সহ আর কি, এখনো অনেকে আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ চায় শেষ পর্যন্ত সবাই থাকো। লাস্ট প্যাসেজ আস্তে আস্তে করে ফেলি সবাই। সবাই সলভ করা শুরু করে ফেলি, সবাই সলভ করা শুরু করে ফেলি। The man told him about his last journey dash the sea. সবাই একটু কমেন্ট করো দেখি, আমি একটু পানি খেয়ে নেই। একটু কমেন্ট করতে থাকো দেখি সবাই। একটা মিনিট, ফোন আসছে, আমি একটু দেখে নিই। একটা মিনিট টাইম দাও আমাকে, একটা মিনিট টাইম দাও। সবাই একটু বাকিগুলো করতে থাকি, দেখো এগুলো পারার কথা। টু টুয়ার্ডস, অন দ্য সি বা ইন দ্য সি, কি হবে? বি নাম্বার, সি নাম্বার করে ফেলো। একটা মিনিট টাইম দাও আমাকে প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। কলম কোথায় চলে আসছে দেখো। আচ্ছা, দ্য ওল্ড ম্যান টোল্ড হিম অ্যাবাউট হিজ জার্নি অন দ্য সি। তার মানে জার্নি যখন করে সমুদ্রের, আমরা কিন্তু উপরিভাগে কি বলা হয়, সারফেসের উপরে কিন্তু থাকে, তাই না? অন দ্য সি। দে হ্যাড সেইলড অ্যাওয়ে, কিসের দিকে? সাউথের দিকে। তার মানে ওরা কিন্তু দিকে যাচ্ছে না, ওরা একটা দিক ঠিক করছে যে আমরা ওই দিকেই যাব, ডেস্টিনেশনেই যাব, তাই না? এই অর্থে আমরা কি করতে পারি? টু। আবার যদি কেউ মনে করে ভাইয়া ডেস্টিনেশন ঠিক নাই,
গন্তব্য ঠিক নাই, ওরা ওই দিকে জাস্ট যাচ্ছে, এই অর্থে আমরা কি করতে পারি, টু ও ব্যবহার করতে পারি, এখানে টুয়ার্ডস ও ব্যবহার করতে পারি। He said until they arrived at cold grey seas. তারা দক্ষিণ দিকে আসতেই ছিল যতক্ষণ না পর্যন্ত তারা কি করলো, কোল্ড গ্রে সিতে চলে আসলো। ইভেন তখনও কি ছিল, দ্য সি ওয়াজ ফ্রোজেন, ওই সময় সম্পূর্ণ সমুদ্র কি ছিল, একদম পুরো বরফে আচ্ছাদিত ছিল। অ্যান্ড আইস ওয়াজ অল অ্যারাউন্ড দেম, তাদের চারদিকে কি ছিল, তাদের চারদিকে কি ছিল ভাইয়া, তাদের চারদিকে কি ছিল, অল অ্যারাউন্ড দেম, তাদের চারদিকে বরফ ছিল। ড্যাশ দোজ ডেজ, ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে, দেয়ার ওয়ার নো স্টিম শিপস, ওই সময় কোনো ওই ইঞ্জিন চালিত নৌকা ছিল না, তখন শুধু সেল, পাল তোলার নৌকা ছিল, যেগুলোকে বাতাসের বিপরীতে ব্যবহার করা হতো দিক পরিবর্তন করার জন্য বা গতি তোলার জন্য। অ্যান্ড দ্য বিগ হোয়াইট সেলস ড্যাশ দেয়ার শিপ, তাদের জাহাজের white sails of their ship opened wide as the strong wind blew them quickly into the ice, into কেন আমরা একবার পড়ে দেখি লাইনটা একবার পড়ে দেখি। In those days there were no steamships and the big white sails of their ship, তাদের যে জাহাজগুলো ছিল বা নৌকাগুলো ছিল, সেগুলো যে সাদা সাদা বড় পালগুলো ছিল, সেগুলো খুলে গিয়েছিল, একদম ওয়াইড স্প্রেড হয়ে খুলে গিয়েছিল। তারপরে as the strong wind blew them quickly, তখন কি হলো ভাইয়া, blew them quickly dash the icy water, এখানে আমরা ওভার অথবা কুইকলি থ্রু বসানো যায়, অনও ব্যবহার করতে পারো, যে আইসি ওয়াটারের মধ্য দিয়ে বা আইসি ওয়াটার দ্বারা, তুমি যদি উপরিভাগ মনে করো যে উপর দিয়ে নিয়ে যাচ্ছে, এই অর্থে আমরা অন ব্যবহার করতে পারি। আইসি ওয়াটারের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, এই অর্থে আমরা সেখানে থ্রু ও ব্যবহার করতে পারি, ওভার এখানে ব্যবহার না করলেই চলবে। সো আমরা এখানে অন ব্যবহার করতে পারি, আর যদি কেউ চাও সেখানে থ্রু ও এখানে ব্যবহার করতে পারো, ব্যবহার করা যাবে। দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, আবহাওয়া খুবই ঠান্ডা ছিল। অ্যান্ড দেয়ার ওয়ার নো বার্ডস অর এনিমেলস ড্যাশ দ্যাট স্নো কভার্ড কান্ট্রি, দেশের পূর্বে কে বসে, ইন বসে, ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি, মানে ওই দেশটা বরফ না তুষার দিয়ে আচ্ছাদিত ছিল, কভার্ড ছিল। বাট ওয়ান ডে দ্য সেইলর স অ্যান অ্যালবাট্রস পাখির নাম, একদিন তারা দেখলো যে এক ধরনের পাখি, অ্যালবাট্রস পাখি তাদের দিকে, তাদের শিপ বা জাহাজের দিকে উড়ে আসছে। এটা আমরা একটু আলোচনা করছি, এখানে টু ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব, টুয়ার্ডস দ্য শিপ। ওকে, 11টা পার হয়ে গেছে আমাদের, কিন্তু এইটাই শেষ স্লাইড ছিল, এটাই আমাদের শেষ স্লাইড ছিল। একটু কষ্ট করে বলো দেখি ভাইয়া, আমি তোমাদেরকে বোঝাতে পারছি কিনা, একটু কষ্ট করে আমাকে বলো যে ভাইয়া আপনি বোঝাতে পারছেন বা পারেন নাই, বা তোমাদের উপকার হয়েছে কিনা। বেশ কষ্ট গেল আজকে বেশ কষ্ট গেল। একে তো এসি খুব নাই বললেই চলে, ঠিক করতে হবে এইটা ওইটা, কারেন্ট ছিল না মাঝখানে। ইউ হ্যাভ বিন ভেরি ভেরি পেশেন্ট, তোমরা যারা ছিলা এতক্ষণ লাইভে, এখনো 15 মেম্বার্স থাকা মানে কি, তোমরা অনেক ধৈর্য ধরে কিন্তু আমাদের এখানে সাথে আছো বা আমার সাথে আছো। আজকে ভাই আমি বিদায় নিতে যাচ্ছি। যারা যারা এই স্লাইডগুলো চাও, যদিও আজকে অর্ধেকের বেশি লেখা কিন্তু গায়েব হয়ে গেছে, তো আজকের এই স্লাইডটা হয়তো আমি ভাবে দিতে পারবো না, মানে স্লাইড দিতে পারবো, লেখা সহ হয়তো দিতে পারবো না, কারণ অর্ধেকের বেশি লেখা গায়েব হয়ে গেছে। যারা যারা আজকের এই স্লাইডটা চাও, পেজে ইনবক্স করো, দিয়ে বলো যে স্লাইডটা দেন ভাইয়া, আমাদের টিম মেম্বার তোমাদেরকে কেউ না কেউ তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিবে। অ্যান্ড অ্যাগেইন আমাদের কিন্তু আগামীকালকে একটা পরীক্ষা আছে, দেখি লিখে দেই, আমাদের কিন্তু অল্টারনেট ডে গুলোতে পরীক্ষা হবে। যেমন আগামীকাল রাত 9টায়, ইংরেজিতে লিখলাম 9 PM, এক্সাম অন প্রেপোজিশন। আজকে ক্লাসে যা যা পড়ছো, আজকের ক্লাসের প্রেপোজিশন থেকে আমি দিব, এমসিকিউ আকারে থাকবে, ইউ উইল হ্যাভ টু চুজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমাদের যেদিন করে ক্লাস হবে, পরের দিন করে আমরা কি করব ভাইয়া, তোমাদের জন্য এক্সাম নিব সেই সেম টপিকের উপরে।
ধরো আজকে প্রিপোজিশন পড়ছি, কালকে প্রিপোজিশনের পরীক্ষা, আজকে রাইট ফর্ম ভার্বস করছি, কালকে রাইট ফর্ম ভার্বসের পরীক্ষা। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি। আজকে আমি বিদায় নিচ্ছি ভাইয়া। ভাইয়া ফুল প্রিপোজিশন পড়াবেন, ফুল প্রিপোজিশন পরবর্তীতে আমি রেকর্ড করে 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 দিব। আমি কয়েকটা কাজ করতেছি তোমাদের জন্য কয়েকটা কাজ চলছে, পাইপলাইনে আছে। নাম্বার 1, চাইলেও সকল বোর্ড কোয়েশ্চেন লাইভে এসে সলভ করা দেওয়া সম্ভব না। ধরো তুমি যে কোনো মেডিজি খুলে দেখো, তুমি যদি 16 সাল ধরো, অ্যাটলিস্ট রাইট ফর্ম ভার্বসি আছে 52টার মতো বা 60টার মতো। এগুলো লাইভ ক্লাসে সলভ করতে গেলে যদি প্রত্যেকটা আমি যদি 5 মিনিট করেও সময় দেই, তাও দেখবো 5 থেকে 6 ঘন্টা লাগবে। তো এগুলো লাইভ ক্লাসে হয় না। তাহলে আমি যেটা করব, তোমাদের বোর্ড কোয়েশ্চেন্স যেগুলো আছে, তোমরা শেষের দিকে এসে শুধু বোর্ড কোয়েশ্চেন্স গুলোই করবে, এর বাইরে কিছু করিও না, দরকার নাই। বোর্ড কোয়েশ্চেন্স গুলো করলে নিয়ম তোমার কমন পড়বে, হুবহু কমন পাবা না। বোর্ড কমন পাইতে পারো, কপাল। হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন্স গুলো আমি ইনশাল্লাহ রেকর্ড করে করে ইউটিউব ভিডিওতে আপলোড করব, ইউটিউবে আপলোড করব। কিছু কিছু বিষয় তুমি ফেসবুকেও পাবা। এইটা একটা। 2 নাম্বার, এই বোর্ড কোয়েশ্চেন্স গুলোর এক্সপ্লানেশন দিয়ে একটা পিডিএফ বানাতে চাচ্ছি, প্লাস সেই পিডিএফ এ তোমাদের জন্য শর্ট সাজেশনস থাকবে। কি রকম? ধরো রাইট ফর্ম অফ ভার্বস এর এই 10টা নিয়ম পড়লেই চলবে। আমি যখন বোর্ড কোয়েশ্চেনের এক্সপ্লানেশন করব, অলরেডি আমি হাত দিয়েছি, এখানে আমার হয়তো 10-15 দিন লাগবে। আমি যখন বোর্ড কোয়েশ্চেনের এক্সপ্লানেশন গুলো করবো, আমি যখন একটা প্যাটার্ন বের করতে পারবো যে কোন কোন নিয়মগুলো রিপিট হচ্ছে, কোন কোন নিয়মগুলো পড়লেই চলবে। এই অনুযায়ী সকল টপিকের ইংরেজির যে 12টা আইটেম আছে গ্রামারের, সবগুলো একটা সাজেশন বানাবো, প্লাস লিখিত অংশে সাজেশন পাবা, প্লাস ফার্স্ট পেপারের সব থেকে গুরুত্বপূর্ণ 10টা প্যাসেজের এমসিকিউ এবং কোয়েশ্চেনের সুন্দর করে ব্যাখ্যা সহ অ্যান্সারকৃত আমি একটা পিডিএফ বানাচ্ছি, যদি আল্লাহ বাঁচায় রাখে, যদি আমি পারি। আশা রাখি এই মাসের শেষে যদি আল্লাহ চায়, আমি তোমাদের হাতে তুলে দিতে পারবো এই পিডিএফটা। ঠিক আছে ভাইয়া? এর পাশাপাশি তোমাদের যখন যেটা প্রয়োজন, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আমাদের একটা ফেসবুক পেজ আছে যেখানে তোমরা ক্লাস করছো, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তোমরা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে পারো নাই বা জয়েন করতে পারো নাই, পেজে মেসেজ দাও, তোমাদেরকে দেয়া হবে। অথবা দেখবা আমাদের ফেসবুক পেজে একটু পোস্টগুলো দেখো, কোথাও কোথাও তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবা। সেখানে গিয়ে বলবা ভাইয়া এটা লাগবে, ওটা লাগবে। একজন বলছে ভাইয়া গ্রাফ এন্ড চার্ট লাগবে, আমরা কাজ করছি, এসিটা ঠিক হয়ে গেলে আমি রেকর্ড করা শুরু করব। একজন বলেছে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্ট লাগবে, লিস্ট অলরেডি কিছুটা বানাইছি, কালকের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দিব লিস্টটা। আবার একজন বলছে ভাইয়া আমরা বাংলা করতে পারি না ঠিকভাবে, আমি ওইটার উপরেও কাজ করছি। সবগুলো কাজই পাইপলাইনে আছে, ইনশাআল্লাহ 1 by 1 হয়ে যাবে। কালকে এক্সাম দিবা ভাইয়া। আল্লাহ হাফেজ। সবাই কে কে দিবা এক্সাম লেখো। ভাইয়া দিব এক্সাম না দিলে হবে না। এক্সাম না দিলে ক্লাস বন্ধ করে দিব। আজকের মতো আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। খুশি হয়েছে কিনা ক্লাসে? যে প্রিপোজিশন এখন একটু কনফার্ম আসছে কিনা? যদি হয় লাইভটা একবার শেয়ার করে দিও, বন্ধুদের কাছে পেজটা শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।